আরো ঠান্ডা লাগবে তো। যা তাহলে সবাই উঠে যা, তুইও উঠে যা তাহলে। ও বলছে না না আমি এই ওখানে যাব না। আচ্ছা যাই হোক, ঠিক আছে চল স্টার্ট করবো। চলো, হাসছিস কেন? হাসছিস কেন? এই তোরা শুনতে পাচ্ছিস? ঠিক আছে, ওকে ওকে। রেডি গাইস, চলো তাহলে আজকে স্টার্ট করা যাক। একজনের কোয়েরি এসছে যে হ্যাঁ দেখা যাচ্ছে, সবাই একবার গুড মর্নিং বলো বা যাই কিছু বলে তোমরা একটু কনফার্মেশন দাও যে তোমরা আমার সাউন্ড শুনতে পাচ্ছ কি পাচ্ছ না। ভেরি গুড। চলো তাহলে আজকে আমরা স্টার্ট করছি। একজনের একটা কোশ্চেন এসছে যে ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটা কি, কেউ বলতে পারবে? এখানে যারা প্রেজেন্ট আছো বা অনলাইনে যারা প্রেজেন্ট আছো একটু ট্রাই করো। ভার্চুয়ালাইজেশন কি? এই ছবিটা দেখে তুমি কি বুঝতে পারছো? তোমরা এই ছবিটা দেখে কি বুঝতে পারছো? ভার্চুয়ালাইজেশন টেকনিকটা কি? ভার্চুয়ালাইজেশন হচ্ছে একটা প্রসেস যার দ্বারা আমরা কোনো ফিজিক্যাল হার্ডওয়্যারের মধ্যে এন নাম্বার অফ তোমার হোস্ট মানে পিসি কে তোমার তৈরি করতে পারি। মানে যখন একটা ফিজিক্যাল হার্ডওয়্যার ডিভাইসের মধ্যে তোমার একটা কম্পিউটার তৈরি করছো, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় ভার্চুয়ালাইজেশন টেকনিক। মানে ফর অ্যান এক্সাম্পল কি, মানে ধরো আমার কাছে এরকম একটা পিসি আছে, এটা আমার কি ল্যাপটপ, ওকে, এটা আমার কি ল্যাপটপ। এবার এই ল্যাপটপের মধ্যে আমার নিজস্ব একটা কি আছে, নিজস্ব একটা র্যাম আছে, ইয়েস অর নো? নিজস্ব একটা রম আছে, ইয়েস অর নো? অপারেটিং সিস্টেম আছে, ইয়েস অর নো? অনলাইনের গুলো কোথায় রে, সব চুপচাপ কেন? তাহলে এটা একটা কি, এটা একটা কম্পিউটার বা ল্যাপটপ, যেই ল্যাপটপের নিজস্ব হার্ডওয়্যার আছে, সেই হার্ডওয়্যারের স্পেসিফিকেশন কিছু র্যাম আছে, লেটস সে আমি বললাম 8 GB র্যাম আছে। ধরো আমার কাছে রম আছে, রম মানে এখানে এসএসডি ইউজ করছো বা এইচডিডি ইউজ করছো, সেটা কত, সেটা হয়তো আমি ধরে নিচ্ছি লেটস সে 256 GB ফর অ্যান এক্সাম্পল। এখানে তোমার হয়তো ওএস আছে উইন্ডোজ কি, উইন্ডোজ 10 বা আলটিমেট যা হচ্ছে, ঠিক আছে। যখন এই ধরনের একটা মেশিনের মধ্যে তুমি এর ভেতরে এই রকমই একটা মেশিন তৈরি করছো, লেটস সে এখানে আরেকটা মেশিন তুমি দেখতে পাচ্ছ। এটা ধরো কি, আমি একেবারে আঁকার চেষ্টা করছি, আবার বাড়িতে গিয়ে সুন্দর করে আঁকবি না কিন্তু, মোটামুটি করে বানাবি। এটা তোর উইন্ডোজের, এখানে ধর কিছু বাটন, এখানে কিছু তোর কি ফাইল টাইলগুলো আছে, এর ভেতরে তুই আরেকটা এরকম সেম একটা কি করছিস, কম্পিউটারকে তৈরি করছিস, যেখানে উইন্ডোজের স্টার্ট বাটন আছে, লোগো আছে, সব আছে, ঠিক আছে। আমি এরকম একটা বানালাম জাস্ট। তাহলে এই মেশিনের মধ্যে যখন আরেকটা মেশিন তুই ইমপ্লিমেন্ট করছিস, সেই টেকনোলজিটাকে ভার্চুয়ালাইজেশন বলে। বুঝতে পেরেছো কি পারোনি? বুঝতে পেরেছো? ধরো আমার একটা ফিজিক্যাল হার্ডওয়্যার আছে, এটা কেন করা হয়? এটা করা হয় ক্লাউড কম্পিউটিং, ডেটা সেন্টার, যত ডেটা সেন্টার আছে সেখানে করা হয়। কারণ আমার মেশিনে আমি আলটিমেটলি দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তোরাও জানিস তোদের কম্পিউটার আছে, ধর তোর একটা কম্পিউটারে তোর একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে যেটা তোর নামে, আরেকটা তোরা গেস্ট অ্যাকাউন্ট বানাতে পারিস, যেটা তোর ভাই আসলে তাকে গেম খেলতে দিবি, তোর পার্সোনাল দরকারি কাজের জিনিসগুলো যেখানে রেখেছিস সেখানে ওকে লগ ইন করতে দিবি না, ওকে গেস্টটাকে করতে দিবি, গেস্টটাতে শুধু গেমগুলোই রয়েছে, ও শুধু গেমগুলোই খেলতে পারবে। এরকম সবার মেশিনেই থাকে। বা হার্ডলি খুব দেখা যায়, খুব কম, একটা পার্টিকুলার কম্পিউটারে দুটো অপারেটিং সিস্টেম কেউ ইনস্টল করতে পারে। কারোর চলছে ধর উইন্ডোজ 7, আবার কারোর চলছে সাথে সাথে উবুন্টু, যেটা আমরা করে থাকি নর্মালি। কিন্তু যদি এখন মাল্টিপল ওএস ইউজ করতে চাই তাহলে কিন্তু আমাদের মেশিন পসিবল নয়, ঠিক আছে। বা আমি যদি একটা সার্ভার বানাতে চাই, একটা সার্ভার ধর উইন্ডোজ সার্ভার, জানিস সে নাম জানিস কয়েকটা নাম, উইন্ডোজ 2012 এগুলো হচ্ছে সার্ভার, হ্যাঁ, উইন্ডোজ লিখে রাখতে পারিস 2018, R1 সিরিজ, R2 সিরিজ, এগুলো হয়, এগুলো হচ্ছে সব সার্ভার। তাহলে ধর আমি একটা সার্ভার বানাবো, তার সাথে একটা ওএস রাখবো, ঠিক আছে। আমি অনেক রকম ওএস রাখতে পারি, লিনাক্স রাখতে পারি, ঠিক আছে, আমি উইন্ডোজ রাখতে পারি, ঠিক আছে। তাহলে এইরকম মাল্টিপল ওএসকে যখন আমি একটা ফিজিক্যাল হার্ডওয়্যারের সাপেক্ষে চালাতে চাইবো, সেটাকেই ভার্চুয়ালাইজেশন বলে। সবার ক্লিয়ার হয়েছে? বলো, সবার ক্লিয়ার হয়েছে? তাহলে আমার কাছে একটা ফিজিক্যাল হার্ডওয়্যার আছে, ফিজিক্যাল মেশিন আছে, সেই ফিজিক্যাল মেশিনের মধ্যে আমরা যদি মাল্টিপল নাম্বার অফ
হোস্ট বা কম্পিউটার বা ক্লায়েন্ট তৈরি করি বা মাল্টিপল নাম্বার অফ ওএসকে রান করাই, তখন সেই প্রসিডিওরকে বলা হয় হচ্ছে কি ভার্চুয়ালাইজেশন। এবং এটা যে টেকনিকে হয় সেটাকে বলা হয় হাইপারভাইজার। বোঝা গেল? এবং যে ছোট ছোট মেশিনগুলো তোমার কম্পিউটারের মধ্যে তৈরি হচ্ছে সেই ইন্ডিভিজুয়াল মেশিনগুলোকে ভার্চুয়াল মেশিন বলে। কি বলে? ভার্চুয়াল মেশিন। ঠিক আছে? যে মেশিনগুলো বেসিক্যালি রিয়েলিটিতে এক্সিস্ট করছে না, বাট যেই মেশিনগুলো দিয়ে তুমি কি করতে পারো, তুমি তোমার সাফিসিয়েন্ট ওয়ার্কটাকে করতে পারো। তার মানে আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করব বা আমি যখন একটা ডেটা সেন্টার বানাবো, তখন আমি আমার কি করব, আমার ডেটা সেন্টারটাকে স্কেল করতে চাইবো, তাই না? তখন স্কেলিংয়ের জন্য আমার কি করা হয়, এই ভার্চুয়ালাইজেশন টেকনিকটা ইউজ করা হয়। ক্লিয়ার হয়েছে? বলো, যার যার কোশ্চেন ছিল ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? নাহলে আমি আমার মুভ করবো আমার মেন টপিকে। বলো। হ্যাঁ, ঠিক আছে, ওটা আমি স্কিপ করে দিচ্ছি, কারণ ওটা এই মুহূর্তে লাগবে না। তুমি শুধু এইটুকুনি বুঝে রাখো যে ভার্চুয়ালাইজেশনটা মানে কি। ঠিক আছে? ধীরে ধীরে সব শিখবে। তো আমি বললাম কি, একটা ফিজিক্যাল মেশিন আসে আমার কাছে, যেই মেশিনের কিছু স্পেসিফিকেশন আছে। সেই মেশিনটার মধ্যে যদি আমি এরকম আরও অনেকগুলো মেশিন তৈরি করি, যার দ্বারা আমি আমার কাজ বা যার দ্বারা আমি আমার যা যা টাস্ক আছে সেগুলোকে এক্সিকিউট করছি, তখন সেটাকে বলা হয় ভার্চুয়ালাইজেশন। ফর অ্যান এক্সাম্পল, ভার্চুয়ালাইজেশন টেকনিক কোথায় ইউজ করা, আমি বহুবার এই ক্লাসেই বলেছি যে আমি ডেলের সাথে কথা বলছি বা আমি একটা কোনো পোর্টালে লগ ইন করছি। আজকালকার দিনে তোমরা জানো আইআইটি খড়গপুরের ভার্চুয়াল ল্যাব আছে, বা অনেক কলেজেও এরকম হয়, একটা পোর্টাল দিয়ে যায়, যে পোর্টালে তুমি লগ ইন করে ভার্চুয়াল ল্যাব করতে পারছো। তার মানে ওরা বেসিক্যালি এই ভার্চুয়ালাইজেশন টেকনিকের মাধ্যমে কিছু এরকম ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে রেখেছে প্রত্যেকটা স্টুডেন্টের রেসপেক্টে। তারা বাড়ি থেকে কি করছে, লগ ইন করছে ইউজিং আরডিপি, রিমোট ডেস্কটপ প্রোটোকল। আরডিপি কখনো দেখেছো কেমন দেখতে হয়? চলো আমরা দেখিয়ে দিই কোনটা দিয়ে লগ ইন করে। তোমরা হয়তো দেখেছো কিন্তু তোমাদের মনে নেই। দেখো আমার এখানে প্র্যাকটিক্যাল দেখবে তো ক্লিয়ার হয়ে যাবে। ধরো আরডিপি আমি দেখাচ্ছি। আরডিপি বলতে আবার অন্য কিছু চলে আসবে না তো? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এরকম একটা ছবি দেখেছো। তোমরা সবাই এরকম একটা ছবি নিশ্চয়ই দেখেছো। তোমাদের কম্পিউটারে দেখো, সবার কম্পিউটারে কিন্তু এটা আছে। দাঁড়া, এই ছবিটা পরিষ্কার নয়, তোদের জন্য একটা ভালো ছবি বা ক্লিয়ার ছবি দেখে। দেখো এরকম ছবি তোমরা দেখবে, এরকম তোমরা একটা সবার মেশিনে আছে দেখবে। তোমরা সবার মেশিনে আজকে বাড়িতে গিয়ে বা এখন তোমরা যার যার ল্যাপটপ আছে তোমরা সার্চ করো গিয়ে, মানে তোমাদের স্টার্ট বাটনে ওখানে লেখো রিমোট ডেস্কটপ। রিমোট ডেস্কটপ লিখলে এরকম একটা উইন্ডো ওপেন করবে, কিন্তু এই উইন্ডোটা আপাতত তোমার কাজে লাগবে না বা চলবে না, কারণ ভার্চুয়ালাইজেশন টেকনিক তোমার কম্পিউটারে এক্সিস্টই করোনি। তো আমরা বেসিক্যালি কি করি, এখানে এই কম্পিউটার নেমটা লিখি। আমি এটা যখন দেখাচ্ছি তখন আমি তোকে প্র্যাকটিক্যাল বোঝানোর চেষ্টা করি। আরে কোথায় গেল রে, পেনটা ইউজ করি, দাঁড়া, লেখা পড়ছে না, যাই হোক। দেখ এই যে এইখানে, এই তো এসছে। কি কালি নিলে ভালো হয়? লাল নেবো? হ্যাঁ, লাল নিল ভাই। এইটাকে এখানে নাও। চলো দেখো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাটাই বেসিক্যালি তোমরা ওই ভিএম, আমি বললাম না একটা ভার্চুয়াল মেশিন তোমরা ক্রিয়েট করছো ইউজিং হাইপারভাইজার টেকনিক। তো এই ভিএম এর একটা নাম আছে। ফর এক্সাম্পল তোর নাম বল। পিয়ালি। আমি এই ভিএম এর নাম দিয়ে দিলাম পিয়ালি, তাই তো? পিয়ালি ধর @123 এই ভিএমটার নাম হচ্ছে পিয়ালি। এবার আমি এই পিয়ালির মেশিনটাতে কানেক্ট করতে চাই, তাহলে এই ভিএম এর নামটা এখানে ইনপুট দিতে হবে। ক্লিয়ার? যখনই ইনপুট দেবো অবশ্যই আমরা কাকে ভিএম এ এন্ট্রি করতে দেবো, শুধুমাত্র অথরাইজ পারসন, কারণ এখানে সিকিউরিটি কনসার্ন, সিকিউরিটি ইস্যু থাকতে পারে। তাহলে আমি যখনই এখানে দেবো তার রেসপেক্টে একটা ইউজার নেম আর একটা পপ আপ আসবে তোর কাছে। এখানে একটা পপ আপ আসবে, সেই পপ আপে এখানে কি থাকবে, ইউজার নেম দিতে বলবে আর এখানে তোমার পাসওয়ার্ড দিতে বলবে। ইয়েস অর নো? এবার যখনই আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড দেবো এবং কানেক্ট বাটনটা ক্লিক করব, তখন ডাইরেক্টলি তুমি কোথায় চলে যাবে, তোমার মেশিন থেকে এই পিয়ালি বলে যে ভার্চুয়াল মেশিনটা ছিল ওটাতে তুমি লগ ইন করবে, এবং ওটা তুমি লগ ইন করবে তোমার ফিজিক্যাল ডিভাইস থেকেই। বাট তোমার ফিজিক্যাল ডিভাইসে তুমি কোনো কাজ করছো না, তুমি করছো ওটাতে। বুঝতে পারছো? এই যে টেকনোলজি, এইটাকেই ভার্চুয়াল মেশিন এবং ভার্চুয়াল কনসেপ্ট বলে। এইগুলোই ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। লোকে ভাবে আমি ডেলি বেসিসে কী করছি, আইডিয়াই নেই। তো এইটা ছিল ব্যাকগ্রাউন্ডে কনসেপ্ট। এবার এখানে গিয়ে শো অপশান গেলে অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ মানে তোরা অপশান থাকে, সেগুলো তোরা ম্যানেজ করতে পারিস। ধীরে 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 তোরা যখন আরও সিএসটিতে পড়বি তখন তোরা শিখবি, বা তোরা যখন আরও কম্পিউটার নিয়ে কাজ করবি তোরা শিখবি। তো বেসিক আইডিয়া সবার ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? ক্লিয়ার হয়েছে? এটা ওয়ান কাইন্ড অফ ইন্টারনেট প্রোটোকল। এই আরডিপি না, এটা ওয়ান কাইন্ড অফ ইন্টারনেট প্রোটোকল। কারণ ইন্টারনেটে আমি যদি আজকে তোর সাথে কমিউনিকেট করতে চাই তাহলে কিছু সেট অফ রুলস আছে। তাহলে আমি যদি এগুলো কোথায় রয়েছে,
আমি কি বললাম একটু আগে, কোথায় এগুলো বানানো হয়? ডেটা সেন্টারে। ডেটা সেন্টারে ভার্চুয়ালাইজেশন টেকনিক হিসাবে ডেটা সেন্টারে এই ভিএম গুলো রয়েছে। তো ডেটা সেন্টারের সাথে আমি কমিউনিকেট করবো কি করে? ইন্টারনেট। আর ইন্টারনেটে যদি আমি কোনো মেশিনকে কানেক্ট করতে চাই, রিসোর্স শেয়ার করতে চাই, তাহলে আমাকে সেট অফ রুলস লাগবে বা প্রোটোকল লাগবে। আমরা টিসিপি/আইপি প্রোটোকল পড়েছিলাম না? এইরকম এইটাও একটা প্রোটোকল, যার দ্বারা আমরা কি করতে পারি? রিমোটলি এই ভিএম গুলোকে কানেক্ট করতে পারি। ক্লিয়ার হয়েছে? বল, কার কোনো কোশ্চেন আছে? বলো বলো। আমরা এই আমাদের ধরুন এরকম ভিএম যদি একটা আমাদের ক্রিয়েট করাতে, আপনি যেরকম নেম পাসওয়ার্ড দিয়ে বললেন, সেই ভিএম এ আমরা যে কোনো কম্পিউটার থেকে লগইন করতে পারি যদি আমরা কারেক্ট ইউজার নেম বা পাসওয়ার্ড? না না, যে কোনো কম্পিউটার থেকে করতে পারো না, তার জন্য কনফিগারেশন থাকবে, ঠিক আছে? তোমার লোকাল হোস্টের ইনফরমেশন ওখানে দিতে হবে, তবে গিয়েই তুমি কিন্তু কমিউনিকেট করতে পারবে। ইয়েস ইয়েস, তোমার কম্পিউটারের পারমিশন আছে, তোমাকে প্রিভিলেজ অ্যাক্সেস দেওয়া আছে, কারণ এখানে যে ইউজার নেম এটা লিখছো তার রেসপেক্টে তোমার এটা আরেকটু ডিটেলসে চলে যাচ্ছিস। অ্যাক্টিভ ডাইরেক্টরি বলে একটা জিনিস হয়, সেখানে তোমার সমস্ত ডিটেলস থাকে, তার ফলে তুমি গিয়ে তোমার মেশিন থেকে কমিউনিকেট করতে পারো। আদারওয়াইজ তুমি এটা তোমার যে কোনো মেশিন থেকে, তোমাকে যদি আমি আজকে একটা ফর এক্সাম্পল নামও দিয়ে দিই ভিএম এর, তুমি তোমার মেশিন থেকে ট্রাই করো, দেখো ইউজার নেম দিয়ে দিই, তুমি কানেক্ট করতে পারবে না যতক্ষণ না তোমার ডিটেলসগুলো। হ্যাঁ হ্যাঁ বলো। না, 2 স্টেপ ভেরিফিকেশন তো অন্যান্য প্রসেসেও হয়, এখানে 2 স্টেপ ভেরিফিকেশন তুমি ইউজ করতে পারো। আমরা এখন কারেন্টলি 2 স্টেপ ভেরিফিকেশন এখানে ইউজ করতে পারি, 2FA বলে, হ্যাঁ, বা তোমরা এটা খাতাতেও লিখতে পারো, আমরা 3FA ইউজ করি। 2FA 3FA এর মানে কি? ও যখন জিজ্ঞাসা করছে আমি বলে দিই। একটা হচ্ছে সামথিং ইউ হ্যাভ আর সামথিং ইউ নো। সামথিং ইউ নো মানে কি? ইউজার নেম পাসওয়ার্ড, সেটা জানো। সামথিং ইউ হ্যাভ মানে কি? থাম্বনেল, বায়োমেট্রিক, যেগুলো, এগুলো তোর সাথে আমার ম্যাচ করবে না, তাহলে 2 স্টেপ হ্যাঁ বল, কারেক্ট। তো এই টেকনোলজিগুলো অ্যাপ্লাই করা হয়। এবার ও বললো যে আমি যদি এর সাথে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, ঠিক আছে, লাগিয়ে দিই, তাহলে কি হবে? যখনই তুমি ইউজার নেম আর পাসওয়ার্ড দেবে, এই ইউজার নেম তো ও জেনে গেল, যদি ভিএমটাতে লগ ইন করে এবং ভিএমটাতে যদি পিয়ালি তোর ব্যাংকের ডিটেলস সব থাকবে, তাহলে পাসওয়ার্ড ইউজার নেমও জেনে গেল, কিন্তু বায়োমেট্রিক বা ওর মোবাইল নাম্বারে যে কোডটা আসবে, আমরা অনেক রকম করতে পারি। আমরা পুশ নোটিফিকেশান করাতে পারি, চাইলে বায়োমেট্রিক নোটিফিকেশান মানে বায়োমেট্রিক কোনো রকম কিছু করাতে পারি, কিছু কোড পাঠাতে পারি, কোড সেন্ড হবে ওর মোবাইলে যখনই লগ ইন বাটনটা এখান থেকে ক্লিক করবে কানেক্ট করার জন্য, হ্যাঁ, তখন ওই জিনিসগুলো তো ওর মোবাইলেই আসবে। ও পাসওয়ার্ডটা বাই চান্স জেনে গেছে, ইউজার নেমটা জেনে গেছে, কিন্তু মোবাইলে আসবে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি কি করবো? ওই মোবাইলে যে কোড আসলো, ধর এখানে একটা আসলো, ধর লেটসে 50 কোড, তাহলে এটা এন্টার করে না, এরকম একটা উইন্ডো আসবে, ঠিক আছে, এবং সেখানে একটা কোড চাইবে। সেই কোডটা তুই কোথা দিয়ে দিবি? তোর মোবাইলে যে কোডটা এসছে 2 ডিজিট 3 ডিজিট কোড বা 4 ডিজিট 6 ডিজিট কোড, সেই কোডটা দিলে তুই কানেক্ট হবি। এটা হচ্ছে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন। এবার যদি এইটা ওর কাছে মোবাইলটাও চুরি হয়ে গেছে, ধর ওর মোবাইলটাই ও গায়েব করে দিয়েছে, পাসওয়ার্ডও জানে, এবার তো তাহলে কোড চলে আসবে, তাহলে সেখানে আরও আমরা স্ট্রং করতে পারি 3 ফ্যাক্টর অথেন্টিকেশন দিয়ে। মোবাইল জানলো এই জানলো, কিন্তু মোবাইলটাতে ধর এইটাতে লগ ইন করার জন্য বায়োমেট্রিকই নেবে, ধর এর কারসপন্ডিং একটা অ্যাপ আছে, অথেন্টিকেটার অ্যাপ আছে তোর মোবাইলে, হ্যাঁ। ফর অ্যান এক্সাম্পল আমি কিছু ভালো অ্যাপের কথা বলছি, যেমন ডুও আছে, যেমন তোর আছে ধর মাইক্রোসফট অথেন্টিকেটার বলে একটা অ্যাপ আছে, তোরা দেখতে পারবি, এগুলো অ্যাপ আছে। তো ওখানে যদি এমনভাবে আমি কনফিগার করে রাখি যে বায়োমেট্রিক দিলেই একমাত্র লগ ইন করতে পারবে, তাহলে তো মোবাইল নিয়েও কিছু করতে পারবে না, তাই না? তো এইটা বেসিক্যালি লজিক। ক্লিয়ার হয়েছে? বলো ভার্চুয়ালাইজেশন কিভাবে কানেক্ট হয়, কিভাবে তুমি ভিএম কে কানেক্ট করতে পারবে, বুঝতে পেরেছো? সৈনী তোর কোশ্চেনের হ্যাঁ বল। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট, তোর হাতের ছাপ। আরে তুই ছোটবেলায় মনে আছে যে গেছিলিস আধার কার্ড বানাতে, তখনও নিয়েছিল, তাহলে সেইটাই তো বায়োমেট্রিক, ঠিক আছে। কিন্তু বায়োমেট্রিকেও এখন সমস্যা হয়, কারণ সব থেকে বেশি ভালো হচ্ছে আইরিস, ওটা সব থেকে অ্যাকুরেট। বায়োমেট্রিকেও সমস্যা হয়, ঠিক আছে। ফেস রেকগনাইজেশন আর আইরিস সব থেকে বেটার। আর যদি তারও লেভেলে, যদি হাই লেভেলের সিকিউরিটি চাস, তাহলে এখন তো বলবো ডিএনএ স্ক্যানিং হবে, ভাই ওটা কারোর সমান হবে না। তো ঠিক আছে, তো যাই হোক, মানে আমরা ওই লেভেল অবধি যাবো না, বাট এইটুকুনি বেসিক কনসেপ্ট সবার ক্লিয়ার হয়েছে। এইটা জানতিস আরডিবি সম্বন্ধে এতদিন কারোর কোনো জ্ঞান ছিল বা কিছু ছিল? এইগুলো ডেলি বেসিসে আমরা আইটি ইঞ্জিনিয়াররা করে থাকি, বাট অনেকেরই কনসেপ্ট থাকে না। তো বলে দিলাম, আশা করি তোরা বুঝতে পেরে গেছিস। ক্লিয়ার হয়েছে সবার? আরডিপি কিভাবে আমরা একটা ভিএম কে কানেক্ট করবো কি না করবো, চলে বা আমাদের মেন জায়গায় আসি, আমাদের পড়াশোনার জায়গায় আসি। ই বাবা কোথায় গেল রে? হ্যাঁ,
চলো, তাহলে এইটা হলো আমাদের আজকের প্রথম আলোচনার বিষয় ইমেল। সবার প্রথমে আমার একটা কোশ্চেন আছে, এবার তোমাদেরকে কোশ্চেন, যে কোশ্চেন নাম্বার 1, যে তোমরা আমাকে বলো যে ইন্টারনেটের অবজেক্টিভ কি, কেন ইন্টারনেট ডেভেলপ করা হয়েছিল? অনলাইন থেকে কেউ একজন বলো। আচ্ছা, আর কে কি বলছো? জোরে জোরে বলবি, যা বলবি। হ্যাঁ বলো বলো, তোমরা বলো। ডেটা কালেক্ট করার জন্য। আর ঠিক আছে, সেখানে কি তোমাদের ডিস্টেন্স লিমিটেশন ছিল? হ্যাঁ ঠিক আছে, ওটা অনেক পরের কথা। ডিস্টেন্স লিমিটেশন ছিল। তাহলে ইন্টারনেটের ফার্স্ট অবজেক্টিভ ছিল যে আমি দুটো ব্যক্তির মধ্যে রিসোর্স শেয়ার করব, সেখানে ডিস্টেন্স লিমিটেশন থাকবে না। ঠিক আছে, তাহলে এটা হলো প্রথম কোশ্চেন। তাহলে আমাদের ইন্টারনেট ডেভেলপ করার ফার্স্ট অবজেক্টিভ কী ছিল? যে আমি দুটো ব্যক্তির সাথে কথা বলবো যেখানে আমার ডিস্টেন্স কি থাকবে না, লিমিটেশন থাকবে না। কেন বলছি শোনো, যদি আমরা একটা নর্মালি কমিউনিকেট করতে চাই, তাহলে আমার কাছে সেই সময়কালে কি ছিল? পোস্ট অফিস ছিল। কিন্তু পোস্ট অফিস দিয়ে আমি এফিসিয়েন্ট ওয়েতে কমিউনিকেট করতে পারতাম না, কারণ আমি একটা চিঠি লিখবো, সেটা 10 দিন বাদে পৌঁছাবে, তারপরে আমার কাছে আবার 10 দিন বাদে রিটার্ন করবে, সেটা ফিজিবল নয়, প্রথম কথা। তারপরেও প্রথম কথা হচ্ছে পোস্ট অফিসেরও একটা লিমিটেশন ছিল যে এই ডিস্টেন্সে বা এই রিজিয়নের মধ্যে আমি শুধু ডেলিভার করতে পারবো। আমি যদি এখন চাই যে আমি আমার কোনো ফ্যামিলি মেম্বার যে কিনা ক্যানাডায় বসে আছে তার সাথে কমিউনিকেট করবো, পোস্ট অফিস দিয়ে সম্ভব হবে? সম্ভব নয়। তাহলে আমার কাছে ইন্টারনেট বানানোর সবার প্রথম অবজেক্টিভ কি আজকে জানলাম, যে দুটো ব্যক্তির মধ্যে রিসোর্স শেয়ার। রিসোর্স মানলে মেনলি আমরা মেসেজ শেয়ার করব, প্রথম এটাই ছিল অবজেক্টিভ। কিন্তু মেসেজ শেয়ার করবো যেখানে আমাদের লিমিটেশন থাকবে না, ডিস্টেন্স লিমিটেশন থাকবে না। ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন তোদের জন্য, যে তাহলে আমাকে বল ইন্টারনেটের প্রাইমারি ইউজ কি? এইটা তো আমি বলে দিলাম, তাই ইন্টারনেটের প্রাইমারি ইউজ কি? কি রে বল। ভেরি গুড। ইন্টারনেটের প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে সেন্ডিং অ্যান্ড রিসিভিং মেসেজেস। ঠিক আছে, এটা হয়ে গেল। ভেরি গুড। এবার আমাদের নেক্সট আজকে যেটা আমরা আলোচনা, দুটো কোশ্চেনে অ্যান্সার দিয়েছো সবাই, ভেরি গুড এর জন্য। এবার আমরা ইমেল পড়বো, যার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক মেল। এইটা কি কেউ বলতে পারবে? ইলেকট্রনিক মেলটা কি বলো বলো। ডকুমেন্টের সাথে এটা ফর্মাল, এটা ফর্মাল হয়, ফর্মাল ইনফরমেশন শেয়ার হয় না ফর্মাল ওয়েতে। না না না, ফর্মাল ওয়েতে নয়। আর কেউ কিছু বলবে? বই খুলেছিস? আইটি সিস্টেমে বই আছে বাড়িতে, খুলেছিস? তাহলে তাহলে দেখছিলিস তো, বল ইমেল কি। আর কেউ কিছু বলবে? কি ভায়া কমিউনিকেশন উইথ নেটওয়ার্ক? কি কমিউনিকেট করব, কি করব? বই সবাই খুলতে পারিস, আছে বই নেটে, দেখছিস? দেখতে পারিস, আমার কোনো অসুবিধা নেই, দেখ, কিন্তু আমাকে বলতে হবে, বুঝিয়ে দিতে হবে। দেখো আমাদের মেন অবজেক্টিভ প্রথমে কি ছিল? আমরা আগেই বলেছি মেসেজ শেয়ার করবো, কিছু মনের কথা বলবো, কিছু লিখবো। লেটসে আমার ওকে খুব ভালো লাগে, আমি ওকে লিখলাম, ভাই তুই খুব ভালো ছেলে, এটাই আমি বলতে চাইবো। তো আমি বলবো কি করে ভাই? তার জন্য আমার দরকার কি? তার জন্য আমার দরকার একটা সিস্টেম, যে সিস্টেম বা আর্কিটেকচার বা ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করে দিয়েছিল আগে থেকে কে? ইন্টারনেট। তাহলে আমরা যখন ইন্টারনেটের সাহায্যে এই মেসেজগুলোকে ইলেকট্রিক্যালি ট্রান্সফার করব, সেটাকে ইমেল বলে। খাতাতে লিখে রাখো ডেফিনেশনটা, আমি বলে দিচ্ছি যে ইমেল ইজ দ্য প্রসেস। আমি কি লিখে দেবো এখানে? সবার থেকে ভালো হয় আমি লিখেই দিই। হ্যাঁ চলো আমি লিখে দিচ্ছি। এই সবাই সবাই দেখতে পাচ্ছিস কিনা বলবি লেখাটা? মেসেজেস, হ্যাঁ এক্সচেঞ্জিং। ইলেকট্রিক্যালি
দেখো কি লিখলাম বলো তো, একটু পড়ে শোনাও তো। The process of exchanging message electronically, electrically using a computer over the internet. ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো সবাই লেখাটা মানেটা বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলবে আমাকে, বুঝতে পেরেছো? তাহলে ইলেকট্রিক্যাল মেল বা ইলেকট্রনিক মেলের মেন অবজেক্টিভই হচ্ছে আমরা মেসেজটাকে ইলেকট্রিক্যালি বা ইলেকট্রনিক্যালি কি করব, এক্সচেঞ্জ করব আফটার প্রসেসিং ইউজিং আ কম্পিউটার ওভার দ্য ইন্টারনেট। কারেক্ট? ইয়েস অর নো? তাহলে এটা লেখো। আচ্ছা, তা এই যে আমাদের ইমেলটাকে নিয়ে আসা হলো, ট্র্যাডিশনাল কমিউনিকেশন মানে হচ্ছে পোস্ট অফিস কমিউনিকেশন। তাহলে এটার কারণটা কি, এটা নিয়ে আসার কারণ কি? আমি আজকে ক্লাসেই বলেছি। বল ভাই, তুই চুপ করে বসে থাকলে হবে না, বল যে অ্যাডভান্টেজটা কোথায়। ট্র্যাডিশনাল মেসেজিং মানে থ্রু পোস্ট অফিস, থ্রু স্পিড পোস্ট। এর বদলে এই আমাদের যে এই ইলেকট্রনিক মেল এত কনসেপ্ট ডেভেলপ করে বানানো হলো, এইটা কেন বানানো হলো? ভেরি গুড, ফাস্ট আর পেপারলেস। ভেরি গুড, পেপারলেস। ভেরি গুড পয়েন্ট, পেপারলেস। তারপর আর ফাস্ট, আর সব থেকে বড় কথা আমরা ইঞ্জিনিয়ার, সবসময় ভাববো সস্তায় কি করে জিনিসটা। এক্স্যাক্টলি, সবাই খুব সুন্দর বলেছো। তাহলে এটাও লিখে রাখো, অ্যাডভান্টেজটা কি? ইমেল অ্যালাউ ইউজার টু কমিউনিকেট ফাস্টার অ্যান্ড অ্যাট আ লোয়ার কস্ট। লিখে দিচ্ছি অ্যাডভান্টেজটা। কি শেখা যাচ্ছে এখান থেকে? আর ওই ভাই কোথায় যে কিনা স্ট্রিমই চেঞ্জ করে দেবে, ইলেকট্রিক্যাল থেকে সিএসটি তে আসবে বলছিল, কোথায় সে? আছে এখানে? তাহলে ইমেল অ্যালাউজ ইউজার টু কমিউনিকেট, ও কি বললো? ফাস্টার বললি না? হ্যাঁ ছেলে, লোয়ার কস্ট। ঠিক আছে, এইটুকুনি লিখলেও হবে। আরও অ্যাড করতে পারিস যে পেপারলেস, এগুলো। ইমেল ইউজারকে কমিউনিকেট করতে সাহায্য করে খুব তাড়াতাড়ি এবং খুবই কিসে, ফাস্টার ওয়েতে। এক্স্যাক্টলি, লিমিটেশন নেই কোনো। ঠিক আছে, আচ্ছা আমরা কি শুধু এখন যদি আমরা দাঁড়িয়ে থাকি, শুধু কি আমরা মেসেজই কমিউনিকেট করতে পারি? না, কি কি দিতে পারি, কি কি অ্যাটাচ করা যায়? পিকচার, সরি আমি ইমেজই লিখি। ইমেজ ইউজ করা যায়, পাওয়ার পয়েন্ট, পিপিটি, ভেরি গুড। ডক্স, ইয়েস অর নো? তারপর ভয়েস, তারপর ভিডিও আর ফর্মস, ভেরি গুড। হ্যাঁ, অডিও, ভেরি গুড। তাহলে কি কি জিনিস অ্যাটাচ করা যায় সেটা আমরা জানলাম। অডিও, ভিডিও, ভয়েস, ইমেজ, পিপিটি। অডিও মানেই ভয়েস, ঠিক আছে। ডক্স, ফর্ম। বাট এগুলোর সব লিমিটেশন আছে। কত লিমিটেশন জানিস? মনে আছে তোদের? সবাই দেখবি 25 MB। এটাকে এখন বাড়িয়েছে 25 MB থাকে। হ্যাঁ করেছে, শিওর তো? কন্ট্যাক্ট তো শেয়ার করতে পারি 2 1 GB। ঠিক আছে, এর থেকে বেশি তুমি ফাইল ট্রান্সফার করতে পারবে না। করার জন্য তোমাকে পারমিশন নিতে হবে। হয় মানে তুই আইটিতে বা ইসেতে যে কর্পোরেট, সেখানে তুই এর থেকেও বড় বড় মেসেজ পাঠাতে পারবি, সেখানে তাদেরকে আলাদা প্রিভিলেজ দেওয়া আছে, দরকার আছে সেই ক্ষেত্রে। বাট আমরা নর্মাল ইউজারদের কাছে পিপিটি লিখেছি তো। তাহলে কি কি জিনিস অ্যাটাচ করা যায় একটু লিখে রাখ। অ্যাপার্ট ফ্রম অনলি প্লেন টেক্সট মেসেজেস, এই যে জিনিসগুলো অ্যাটাচ করা যায়, এইভাবে লিখে রাখ। তাহলে অ্যাপার্ট ফ্রম টেক্সট, ইমেল ক্যান ইনক্লুড কি কি? ইমেল ক্যান ইনক্লুড কি কি দেখতে পাচ্ছিস তো? লেখ ওগুলো খাতায়, পরীক্ষায় তো লিখতে দেবে ইমেলের ব্যাপারে, তখন কে লেখাবে? মনে থাকবে তো সব? অ্যাপার্ট ফ্রম টেক্সট লিখেছিস, অ্যাপার্ট ফ্রম টেক্সট লেখ, ও তো লেখা হয়ে গেছে। ইমেল ক্যান ইনক্লুড পিপিটি, ইমেজ, ফর্মস, ডক্স, যা যা আছে হয়ে গেছে। নেক্সট অ্যাডভান্টেজ হচ্ছে গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি। হেডিংটা দিয়ে রাখ। এবার তুই এক্সপ্লেন কর গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি মানে কি, বল। ইমেলের নেক্সট অ্যাডভান্টেজ হচ্ছে গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি, মানেটা কি? গ্লোবালি যেখানে খুশি আপনার মেসেজটা পাঠাতে। কে বলছে এই অ্যানসারগুলো কে দিচ্ছে বলতো আমাকে এত ফাটাফাট?
কে নাম কি? স্যার আমি পাতা। ভেরি গুড। ও কি এসেছিল একদিন অফলাইনে? তুই এসেছিলিস না একদিন পড়তে? তোর ফর্ম আমি দেখেছি। আমি আসিনি এখনো দিন। না ফর্মটা আমি দেখেছি বিপাশা বলে। তুই কিসে? না আমি কনফার্ম করছি। হ্যাঁ স্যার আমি ফার্স্ট সেমিস্টারে অফলাইনে ভর্তি হয়েছিলাম, এবার কলেজটা এত দূরে তো আমার। আচ্ছা মানে তোর ফর্ম এখানে ছিল বলে আমি বুঝতে পেরেছি। যাই হোক ভালো, গুড। তাই ইমেল আমরা সেন্ড করতে পারি যে কোনো জায়গায়, তাহলে এটাই হচ্ছে গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি। কি রে বলছিস না কেন? তাহলে লিখে রাখ ওটা খাতাতে। তো ইমেল ক্যান বি সেন্ড এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড ইউজিং আ কম্পিউটার। আর কি লাগবে রে? শুধু কম্পিউটার লাগবে ভাই? ইন্টারনেট লাগবে। ভেরি গুড। তাহলে ইমেল ক্যান বি সেন্ড এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড ইউজিং আ কম্পিউটার ওভার দ্য ইন্টারনেট। ঠিক আছে, হয়ে গেল। ইমেল ক্যান বি সেন্ড এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড ইউজিং আ কম্পিউটার। ইমেল ক্যান বি সেন্ড এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড ইউজিং আ কম্পিউটার। হয়েছে? বলো হয়েছে? হলে বলবে। এবার আমরা আসি মেন টপিকে, যেটা মূলত আমাদের টেকনিক্যাল জায়গা। সেটা হচ্ছে এই ছবিটা। সবার লেখা হয়েছে তো? এইগুলো কিছু নেই তো? হ্যাঁ বল বল বল। স্যার এটা কোন চ্যাপ্টার থেকে হচ্ছে? আমি এখনো ফার্স্ট চ্যাপ্টারেই আছি। ফার্স্ট চ্যাপ্টারটা তো যদি বইয়ে খুলিস তাহলে দেখবি ফার্স্ট চ্যাপ্টারেই আছে ইমেল, তাই না? কিন্তু ওখানে যেভাবে লেখা আছে এইভাবে তোরা পড়ে ভালো লাগবে না। গল্পের মতো করে হাবি জাবি লেখা আছে, ঠিক আছে? ওইভাবে পড়ে পরীক্ষাতে লিখতেও কষ্ট। পয়েন্ট টু দ্য পয়েন্ট। এই ছবিটা যদি কেউ আঁকতে পারিস অবশ্যই পরীক্ষার হলে কি এরকম আবার ডিজাইন করতে যাস না, কিন্তু বারবার রিকোয়েস্ট করছি এসব করতে যাস না। বাট এরকম একটা ফরম্যাটে যদি আঁকতে পারিস টিচার বুঝে যাবে যে তুই কি জানিস কি জানিস না। সবার প্রথম কথা আমাদের যেটা এবার নেক্সট হচ্ছে সেটা হচ্ছে একটা ইমেল ফরমেশন কি করে হয়। ইমেল ফরমেশনে দুটো পার্ট থাকে। ইমেল ফরমেশন ফর অ্যান এক্সাম্পল তোদের বইয়ে যেটা আছে সেটাই বল আমাকে, কি দেওয়া আছে রে ইমেলের ফরমেশন? হ্যাঁ ইমেল বানাতে হবে। হ্যাঁ সেটা বানানোর জন্য আমি দেখাবো, পিকচার দেখাবো। দাঁড়াও আমি আগে বোঝাই ইমেল স্ট্রাকচারটা। বলো বল কি একটা ইমেল অ্যাড্রেস বল। ফর অ্যান এক্সাম্পল আমি তাহলে ছেড়ে দিচ্ছি, আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। হ্যাঁ এটা আমার বহু পুরনো একটা ইমেল অ্যাড্রেস ছিল। আর তোরা বলবি এই বঙ্ক কথাটার মানে কি আবার, তাই তো? আচ্ছা আরেকটা বড় ব্যাপার, আমি এখানে ভুল করছি। এটা কিন্তু ছোট হাতের পি, হ্যাঁ এটা কেউ বড় হাতের পি ধরিস না। আচ্ছা এইটা আর এই দুটো আলাদা জিনিস, যেটাকে সেপারেট করছে @, কারেক্ট? এইটা হচ্ছে কি? এটা হচ্ছে ইউজার কি, ইউজার নেম। ওকে, আর পরেরটা মেইল সার্ভার। পরেরটা মেইল সার্ভার। মেল সার্ভার। ভেরি গুড, মেল সার্ভার। আচ্ছা এই ইউজার নেম যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ইউনিক একটা অ্যাড্রেস। ইয়েস অর নো? যেমন তোমার বাড়ির একটা হাউস নাম্বার আছে, তেমন আমাদের ইন্টারনেটে কে তোমাকে মেল করছে, কার কাছে তোমার মেলটা যাবে, সেটা অবশ্যই ডিসাইড হবে ফার্স্ট পার্টটা দিয়ে, যেটা হচ্ছে ইউজার নেম, যেটা হচ্ছে একটা ইউনিক অ্যাড্রেস। এটা কিন্তু অন্য কারোর সাথে মিলবে না, সব ছোট হাতেরই লিখতে হয়। ফরম্যাট, ঠিক আছে? এইরকমভাবেই বানানো, ছোট হাতেরই বানানো লিখতে হয়। কোনো বড় হাতে ক্যাপিটালে কোথাও দেখেছি আজ পর্যন্ত মেল হয় না। আর মেল সার্ভারটা হচ্ছে কি, যে এই যে ইউনিক অ্যাড্রেসটা আছে সেই ইউনিক অ্যাড্রেসটা কার তোর সার্ভার হ্যান্ডেল করছে। এখানে জিমেল একটা কোম্পানি ধর, সে এটা ইউজ করছে, এখানে ইয়াহু থাকতে পারে। ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাই তো? তাহলে এই মেল সার্ভার কোন মেল সার্ভার থেকে তোর কমিউনিকেট হবে এবং কোন মেল সার্ভার তোর অ্যাকচুয়ালি মেসেজকে ইনবাউন্ড আউটবাউন্ড অপারেশন করবে। ইনবাউন্ড আউটবাউন্ড মানে মেসেজটাকে নেবে, নিয়ে ডেলিভার করবে রেসপেক্টিভ ডেস্টিনেশনে। সেই জিনিসটাকে যে সার্ভার হ্যান্ডেল করছে সেই সার্ভারের এখানে দেখতে পাচ্ছি। আর এটা কি রে? এটা কি? কমার্শিয়াল। এটা হচ্ছে ডোমেইন। এটা কি? এটা কমার্শিয়াল না, এটা অনেকগুলো হয় না, এরা শুধুমাত্র গভর্নমেন্ট অর্গানাইজেশন ইউজ করে। ইনস্টিটিউশনাল কেস .com .uk মানে ওটা কি বোঝায়, কোন দেশের। .usa এরকম অনেক থাকে তো। ইয়েস অর নো?
তাহলে এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে জানবো। এই জিনিসটা অ্যাকচুয়ালি কে হেল্প করে বলতো? এই জিনিসটাকে করার জন্য আমাদের ইউআরএল হেল্প করে, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, ঠিক আছে? এর আন্ডারে এই জিনিসগুলো পড়ে। একটা ডিএনএস সার্ভার থাকে, ওই ডিএনএস সার্ভারটা চেক করে যেটা কোন ডোমেনের, কোন মেল সার্ভারের আন্ডারে, এগুলো আমরা ধীরে ধীরে জানবো। তাহলে এইটা হয়ে গেল বেসিক্যালি ইমেল স্ট্রাকচার। ক্লিয়ার হয়েছে কি হয়নি বল? ক্লিয়ার হয়েছে? তাহলে কি কি বুঝতে পারলি, কি কি কম্পোনেন্ট দেখতে পারলি? এই বল, পিয়ালির পাশের জন কে রে, নামটা, নাম কি বলো? অর্পিতা, কি কি দেখলে গো ইমেল অ্যাড্রেসে? কি আছে, কি কি দেখতে পাচ্ছ ছবিতে বলো? এক সেকেন্ড দাঁড়া, মোবাইলটা বল। ছবি জিজ্ঞাসা করিনি, ছবিটা পরে এক্সপ্লেন করবো। ইমেল স্ট্রাকচারটাতে কি কি জিনিস দেখতে পারলি আর কি কি আছে বল? কেউ একজন খুব প্রপারলি এক্সপ্লেন করতে পারবি ব্যাপারটাকে পুরো? বিপাশা বল, বল এই জিনিসটা বোঝা শুনি। তুই কি বলছিলিস পিয়ালি? বল, তুই আগে বুঝিয়ে নে। কোনটা ইউনিক? ইমেল অ্যাড্রেস তো পুরোটাকেই বলছে। পুরোটা ইউনিক কখনো হয় না। জিমেল তো আমারও আছে, জিমেল তো। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। তুই বল বিপাশা, প্রথম থেকে স্টার্ট কর, বল তুই বল। ওর তোরটা ঠিক আছে, তুই ঘাবড়ে গেছিস, একটু চাপ নেই। বিপাশা বল। আর তোরা ছেলেগুলো কি করছিস? একটা কেউ অ্যান্সার নেই। হ্যাঁ বিপাশা বল তো। আমাদের ইমেইল নেমে ফার্স্টে থাকে আমাদের ইউজার নেম, সেটা আমাদের ইউনিক হয়। তারপরে থাকে একটা @, আর এবং তারপরে থাকে আমাদের মেইল সার্ভার। মেইল সার্ভারটা কি বলে, এক একটা ডোমেনের এক এক রকম হয়। মানে আমরা যেহেতু জিমেইল ইউজ করছি তাই আমরা gmail.com ইউজ করছি। কেউ যদি ইয়াহু ইউজ করে তাহলে yahoo.com ইউজ করতে পারে। ভেরি গুড, ভেরি গুড। তারপর বল। কোনো সাইট হয় তাহলে গভর্নমেন্টের সাইটে .gov.in মানে ইনস্টিটিউশন, যেটা আপনি বললেন। না, .in ইনস্টিটিউশন নয়, .in ইনস্টিটিউশন নয়। .in কি? .in কি? ইন্ডিয়া, ভেরি গুড, ইন্ডিয়া। .in মানে ইন্ডিয়া, ইজি টু লার্নিং .in, এটা ইন্ডিয়ার একটা। চিনবো কোথাকার, কোথাকার .in। আজকে যদি এটা ইউকের হতো তাহলে ইজি টু লার্নিং .uk হলে লেখা থাকতো, তাই না, ফরেন এক্সামে। চলো তারপর আর কিছু, আর তাহলে আমি কিছু জিনিস লেখাবো। এইটা হয়ে গেছে, তাহলে আমি লেখানো স্টার্ট করি। হ্যাঁ চল, লেখ। এখানে একটা পেজ নিয়ে নিচ্ছি নাকি, তারপর আবার এখানে এক্সপ্লেন করবো। ফার্স্ট হচ্ছে লেখ। ইমেলের মাঝখানে কোনো স্পেস থাকে না। না থাকে না, ঠিক। ডেফিনেশন কি রে? তাহলে ইমেল অ্যাড্রেসের ডেফিনেশন কি আসবে কিন্তু এগুলো এক্সামে, বল। এ ভাই, ওই যে ছেলেটা সাইবার সিকিউরিটি পড়ার খুব ইচ্ছা অফলাইনে, ইমেল অ্যাড্রেসের ডেফিনেশন কি? হ্যাঁ বলে কি? ও বই খোঁজ দেখ, আমি যেটা লিখছি পড়ে নিবি। হ্যাঁ, যেগুলো লেখাচ্ছি সেইটুকুনি পড়বি। পেয়েছিস? বইয়ে পেয়েছিস? আমি বলছি তো, বইতে যেভাবে লেখানো আছে ওইভাবে পড়িস না বাবা, কিচ্ছু হবে না। ও যা যা বলেছে সেগুলোই লিখছি, একটু গুছিয়ে। কি লিখলাম রে? কত অফলাইন থেকে কেউ একজন দাঁড়াও, বলছে জোরে বলো, শুনতে পারো। Email address is a unique address that allows user to send and receive messages over a communication network, ঠিক আছে? তাহলে ইমেল অ্যাড্রেসের মানেটা আমরা কি বুঝলাম? ইমেল অ্যাড্রেসের মানে এটাই বুঝলাম, এটা এমন একটা অ্যাড্রেস যার দ্বারা আমরা কি করতে পারবো, নেটওয়ার্ককে আমরা কি করতে পারবো, মেসেজ সেন্ড করতে পারবো। ফর অ্যান এক্সাম্পল কেমন দাদা, ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে এইরকম, দেখে নাও। আমি তোমাদের জন্য একটু সুন্দর করে আঁকি, তাহলে আরও ভালো ব্যাপারটা তৈরি হবে। কোথায় গেল রে বক্স? এই তো দেখো, এইটা আগের দিন একদম প্রথম ক্লাসে মনে আছে পিয়ালি, আমরা কমিউনিকেশন পড়ছিলাম, কারেক্ট? ইয়েস অর নো?
তাহলে ধরো এই দিক দিয়ে আমি পাঠাচ্ছি, এটা সেন্ড, এটা হচ্ছে রিসিভ। হ্যাঁ বলো, কে বলছে আসেনি? যারা আসেনি তারা অবশ্যই ভিডিওটা দেখবে। কি? হ্যাঁ দেখো, এটা হচ্ছে কে? এটা হচ্ছে পিয়ালি। পিয়ালি ধরলাম, পিয়ালি তোর বার্থডে বল, মানে ডেট অফ বার্থ 2006, তাহলে 006। আমি হ্যাঁ ফর অ্যান এক্সাম্পল একটা লিখলাম, এটা কিন্তু ওর অরিজিনাল না, কেউ আবার চেষ্টা করিস না মেল করার, এখানে কার না কার কাছে চলে যাবে। ধরলাম gmail.com। আর তোর বল ভাই, অরিজিনালটা বলবি না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলবি, বল মনে আছে তো? 2-4 এইরকম অদ্ভুত নাম, বল বল তারপর তো কি 2-4 না কি সব বললি? 2-4 SIN 2-4-2004 আবার 20 কি সব দিয়ে দিচ্ছে, 2004 না 04@gmail.com। তাহলে অবশ্যই কি করতে হবে, এও জিমেল এরা সেম কিসে SMTP সার্ভারের অন্তর্ভুক্ত। এবার আমরা সেই জিনিসগুলো পড়বো যে এরা কি, এরা দুজন সেম SMTP। জানিস SMTP এর ফুল ফর্ম কে বলতে পারবি? সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। গুড, ভেরি গুড, সিম্পল মেল ট্রান্সফার। এরা দুজন সেম তোমার SMTP সার্ভারের অন্তর্ভুক্ত। কিন্তু এখানে কথাটা হচ্ছে যে যদি আলাদা হতো তাহলে কি হতো সেগুলো পরে দেখছি। তাহলে পিয়ালিস এর সাথে কমিউনিকেট করবে, ঠিক আছে? এটা পিয়ালির মেশিন, মেশিন 1, মেশিন 2। অবশ্যই এই মেশিনে কি থাকবে দেখো, মেশিনে আমি আরো একটু সুন্দর করে বানানোর চেষ্টা করছি। ধরো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে সেই মেলের সেই পেজটা তুই যেটা বলছিলিস। এখানে অবশ্যই এখানে একটা এরকম ডট, এখানে তার কি আছে 2তে কি লিখবো আমরা? হ্যাঁ যাকে পাঠাচ্ছি, তার মানে এখানে কার থাকবে অ্যাড্রেস sin2420@gmail.com, তাই না? আচ্ছা এখানে তারপর কি থাকবে রে? এখানে একটা জিনিস থাকে সিসি থাকে, এখানে থাকে হচ্ছে, হ্যাঁ এগুলো আমরা পরে আসবো, ঠিক আছে? এগুলো আমরা পরে শিখবো আজকে। তারপরে এখানে থাকে হচ্ছে সাবজেক্ট, এখানে থাকে হচ্ছে বডি, ঠিক আছে? তাই তো, ঠিক সেরকম ভাবে ও যখন রিসিভ করবে তখন কি দেখাবে ওর এখানে ফ্রম কার? পিয়ালি। এখানেও আবার কিছু কম্পোনেন্ট থাকবে, এখানে থাকবে, এখানে মেসেজ থাকবে। এটা হচ্ছে মেল বডি, ইয়েস অর নো, হ্যাঁ কি না? এটা কি এখানে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেল বডি। এটা অনেক সুন্দর করে আমি আঁকতে পারছি না, এইভাবেই আঁকছি, আর এইভাবেই তোরা আঁকবি, তোদেরকে ওই রকম ভাবে সুন্দর করে আঁকাতে বোঝাতে পারলেই হলো। তাহলে আমরা এই ইমেল অ্যাড্রেস বলতে এটাই যে এর সাথে কমিউনিকেট করতে চাইছে ওভার দ্য নেটওয়ার্ক, ঠিক আছে? এবং একে এই মেশিনের সাথে, এই মেশিনটাকে চিনবে কি করে? এই মেশিনটাকে চিনবে কিন্তু এইটা দিয়ে, ঠিক না? যে এই মেশিন থেকে আমার কি এসছে, মেসেজ এসছে, বা এই মেশিনকে মেসেজ পাঠাতে হবে। তাহলে যখন আমরা দুটো মেশিনকে নেটওয়ার্কে কানেক্ট করে ইউজিং ইমেল কমিউনিকেশনে আমরা আমাদের মনের কথা আদান প্রদান করবো, মানে লাইক মেসেজেস, তখন সেটাকে আমরা ইমেল অ্যাড্রেস বলবো। ক্লিয়ার হয়েছে সবার? ইয়েস অর নো বলো, বুঝতে পেরেছো? এবং এরা দুজন সেম SMTP সার্ভারেরই অন্তর্ভুক্ত। যদি আলাদা হতো তাহলে অন্য কেস, সেটাও কমিউনিকেট করা যেত, কিন্তু সেটা এইভাবে হবে না। তার জন্য মাঝে আরেকজন ব্যক্তিকে লাগবে, সেটা আমরা ধীরে ধীরে জানবো। এটা হয়ে গেল প্রথম পয়েন্ট, লিখেছিস ফার্স্ট পয়েন্ট আজকে? আচ্ছা তাহলে আমাদের এই ব্যাপারটাকে আমরা একটু বড় করে লিখি। পিয়ালি, আমার একটা ফ্রেন্ডের নামও পিয়ালি, তো এই জন্য বড় করে লিখছি 006@টা ঠিকঠাক পড়ছেই না। সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এবার আমরা এখানে আসছি, ইমেল অ্যাড্রেসকে দুটো ভাঙছে কে সেপারেট করছে? সেপারেট করছে হচ্ছে @। এটা হচ্ছে কি ইউজার নেম, যেটা বেসিক্যালি একটা কি ইউনিক আইডেন্টিটি। ইয়েস অর নো? আর একটু আগে আমাদের বিপাশা সবাই বললো এটা কি মেল সার্ভার। এটা কি ডোমেন। তো এইভাবে খাতাতে সবাই বানাও,
তবে তো মজা আসবে আইটি সিস্টেম পড়ে, না হলে তো ওটা জাস্ট থিওরির মতোই লাগবে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? বানাও। হাসছিস কেন? হাসার কি আছে? কিরে হাসলি কেন? হাসছিস তাহলে নেক্সট কোশ্চেনটা তোর দিকেই আসবে। কে ফার্স্ট হেসেছিল ভাই? তুই বলবি, তুই বলবি, তুই বলবি। নেক্সট কোশ্চেন তোর জন্য। বল আমাকে ইউজার নেম নিয়ে 3টে পয়েন্ট বল তুই, চল। বল। ইউজার নেমের আরেকটা নামও তোকে হেল্প করে দিচ্ছি, লগইং আইডেন্টিটি বা ইউনিক আইডেন্টিটি বলা হয়। বল লগ অন আইডেন্টিটি, লিখে রাখ। দাঁড়া দাঁড়া, বলবি না, দাঁড়া, ও হাসছিল তো, দেখি ও কি গল্প করছে শুনি। এটাকে ইউনিক আইডেন্টিটি বা লগ অন আইডেন্টিটি বলা হয়। এটার ব্যাপারে 3টে পয়েন্ট তুই বলবি, বল। এটা দিয়ে কি হয়? এটা না থাকলে কি হতো, বা এটা কি ডিনোট করে? ইউনিক আইডেন্টিটি, সেপারেট ইউনিক আইডেন্টিটি, বা এটাকে বলা হয় লগ অন আইডেন্টিটি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে ওনার। ইমেলটা যে সেন্ড করছে তার ওনারটা কে? আজকে যদি কোনো ক্রাইম হয় তাহলে আমি ধরবো কাকে? পিয়ালিকে ধরবো কি না? পিয়ালি তো এই মেলটার ওনার, তাই না? তাহলে এটা হচ্ছে কি, ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে ওনার। মেল কে সেন্ড করছে বা কোন অ্যাড্রেসে। তো ধর একটা যদি ধর আমি সাপোজ বলছি কেউ একটা ক্রাইম করেছে, তাকে ধরবো কি করে? তার বাড়ির অ্যাড্রেস থেকে তাকে ধরা যাবে না? ধরা যাবে কি যাবে না? ইয়েস অর নো? হোম অ্যাড্রেস, লাইক এ হচ্ছে কে, এ হচ্ছে, তাই সেই হোমের কে, ওনারটা কে? যে ক্রাইমটা করেছে যে, সে হচ্ছে ওই হোমের ওনার। তাহলে আমি যদি ক্রাইমের ব্যক্তিকে খুঁজতে চাই, সবার প্রথমে লাগবে কি, আমার হোম অ্যাড্রেস। হোম অ্যাড্রেস থেকে গিয়ে আমি কাকে ধরবো? যে করেছে। বাড়িতে তো 5টা ব্যক্তি থাকতে পারে, কিন্তু ক্রাইম করেছে ওই একটা ব্যক্তি। তাহলে যে করেছে সে হচ্ছে ওনার ওই ক্রাইমটার, তাই তো? তাহলে এখানে সেই রকম ব্যাপার, যে মেসেজটা সেন্ড করেছে সে হচ্ছে ওনার। আর এই যে লগ অন আইডেন্টিটি, এই এতটা পুরোটা এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে ইন্টারনেটে হোম অ্যাড্রেসটা বোঝাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 2টো পয়েন্ট তুই বলতে পারলি না। এই হাসবি না, আর ও হাসতে পারে যত খুশি, তোকে হাসতে দেবো না। তাহলে বোঝা গেল? সবাই লিখে রাখ কিন্তু। এই ইউনিক, বলো। হ্যাঁ, পুরোটাই একসাথে মেল সার্ভারের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তার মধ্যে আবার ডোমেনকে ভাগ করা হয়। লেখাচ্ছি, পড়াচ্ছি। তাহলে আমরা এখানে কি বুঝলি? তাহলে এখানে যে ইউনিক নেমটা বেসিক্যালি কি? হ্যাঁ, ওটা লেখ। তাহলে লেখ, ইট ইজ দ্য ইউনিক নেম অফ দ্য ইমেল ওনার। ইট ইজ দ্য ইউনিক নেম অফ দ্য ইমেল ওনার। খাতায় লেখ, এগুলো লিখে রাখ, পরীক্ষার সময় পড়ে যেতে সুবিধা হবে। ইট ইজ দ্য ইউনিক নেম অফ দ্য ইমেল ওনার। সিমিলার কি, এটা কার সাথে? হাউস, তোর হোমের অ্যাড্রেস যেমন তার মতোই এটা, তাই না? ইন্টারনেটে আজকে যদি আমি চাই ক্রাইমকে ধরতে যাব, ক্রাইম যে করেছে তার হোম অ্যাড্রেসটা যদি আমি প্রপারলি না বুঝি যে কে ওইটা, তাহলে তো আমি তার পাশের বাড়িটাকে গিয়ে পাশের বাড়ির লোকগুলোকে তুলে নিয়ে চলে আসবো, তোর ওই ক্রাইমটা করেছে, তাই না? তাহলে আমার এটা তোকে বোঝায় যে মেসেজটা কোথায় থেকে আসছে এবং কোথায় যাবে। যে কারেক্ট যে মেসেজ যে সেন্ড করছে বা কারেক্ট যে মেসেজ রিসিভ করবে, সেইটা আইডেন্টিফাই করতে কে হেল্প করে? এই লগ অন আইডেন্টিটিটা। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হয়ে গেল ফার্স্ট পার্ট। এবার সেকেন্ড পার্টটা আসি, মেল সার্ভারের কাজ কি? বল, তুই বল ভাই। কোথা থেকে বানানো হয়? তোকে একটু হেল্প করে দিচ্ছি না, এই ছবিটা দেখ। এবার বল। এসএমটিপি একটা সার্ভার। এই সার্ভারগুলো yahoo.com এর আছে, gmail.com এর আছে। তো তোর বেসিক্যালি এই ইউজার নেমটা কোন সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল কোন সার্ভারে হোস্ট করা আছে সেইটাকে বোঝানোর জন্য আমার লাগবে হচ্ছে কি মেল সার্ভার। যে তোর যে ইমেল অ্যাড্রেসটা ইউজার নেম কি তোর ডেটা ইনফরমেশন, মানে তোর হাউস নেম, হাউস অ্যাড্রেস, সেটাই তো বোঝায় ইউজার নেমটা। সেই ইউজার নেমটা কোন মেল সার্ভারে তোর রয়েছে
বা কোথায় হোস্ট করা রয়েছে তোর ওই নেম ইউজার নেমগুলো বা লগ অন আইডেন্টিটা, সেইটা ডিফাইন করে হচ্ছে তোরকে মেল সার্ভার। তাহলে প্রথম পয়েন্ট যেটা লিখবি তোরা লেখ যে মেল সার্ভারের ব্যাপারে, ইট রেফার্স টু দ্য, ঠিক আছে, ইট রেফার্স টু দ্য মেল সার্ভার হোয়ার দ্য ইমেল অ্যাকাউন্ট ইজ হোস্টেড। তোর ইমেল অ্যাকাউন্ট মানে তোর যে অ্যাকাউন্টটা খুলছিস সেই অ্যাকাউন্টটা কোথায় রাখা আছে। তোরা যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলিস তোর অ্যাকাউন্টটা এসবিআই ব্যাংকেরই হয়, নিশ্চয়ই তুই এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট খুললে তোর ইউকো ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি হয়ে যায় না, বা ইউকো ব্যাংকে তোর টাকা জমছে না, তোকে ইন্টারেস্ট ইউকো ব্যাংক দিচ্ছে না, তোকে কে দিচ্ছে? তুই এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিস, এসবিআই ব্যাংকই তোকে দিচ্ছে ইন্টারেস্ট বা যাই বল, তাই না? তেমন আমরা যখন এই ইন্টারনেটে যখন আমি আমার ইমেল অ্যাকাউন্টটা খুলবো, জেনারেট করব, তখন কি হবে? সেই যে ইনফরমেশনগুলো যখন তোরা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলিস তখন সেখানে তোদের সমস্ত ডিটেলস দিতে হয় কি হয় না, আমাকে বলবি। অনলাইনে যারা আছি হয় কি হয় না? তো সেই যে ডিটেলসগুলো কোনো না একটা সার্ভারে তো স্টোর থাকে, সেটাই হচ্ছে তোর কি, সেটাই হচ্ছে মেল সার্ভার। তাহলে এটা লেখো, কি বললাম? ইট রেফার্স টু দ্য মেল সার্ভার হোয়ার, কি বলেছি তারপর? হোয়ার দ্য ইমেল অ্যাড্রেস, হ্যাঁ বলো বলো, অনলাইনে বল। where the information is stored. ইনফরমেশন না, ইমেল অ্যাকাউন্ট ইজ হোস্টেড, ইমেল অ্যাকাউন্ট ইজ হোস্টেড, এটা প্রথম পয়েন্ট লিখেছিস? सर बोर्ड में लिख दीजिए सर। স্যার এটা কি এসএমটিপি সম্পর্কে বললেন? না না, এটা মেল সার্ভারের ব্যাপারে। আমি এই পেজে লিখবো না, ওই পেজেই যাই, নেক্সট পেজে ছিল না, তাহলে এইটা লিখেছি। এবার এই ব্যাপারে লিখবো তো, মেল সার্ভারের ব্যাপারে লিখে দিচ্ছি। শর্টে লিখে দিলাম, হ্যাঁ, হোস্টেড। ইট ইজ আ সার্ভার ওয়্যার ইমেল অ্যাড্রেস ইজ হোস্টেড, ঠিক আছে, বা ইমেল ইনফরমেশন বল, যাই বল, যা খুশি বল, ইমেলের সার্ভার হয়ে গেছে। এবার ডট, এই ডটটা কি করছে? ডটটা সেপারেট করছে মেল সার্ভারকে, আরও এই ডট সাইনটা আরও বেশি ঠিকঠাকভাবে আসছে না, অন্য একটা কালার নিয়ে নিই। এই ডট, এই বড় করে ডটটা দেখতে পাচ্ছিস তোরা? এই ডটটা তোর কি করছে? ডোমেন নেমটাকে ইন্ডিকেট করছে। ডট কম, ডট কম মানে কি? একটু আগে আমাদের বন্ধু বলেছে, বলো। ডোমেন তো পুরোটা না, কমার্শিয়াল, হাতের লেখা খুব বাজে। ডট ইন মানে কি? ইন্ডিয়া। ভেরি গুড। ডট ইউকে, হ্যাঁ, ইউনাইটেড কিংডম। ব্যাস, ডট ইউএসএ হতে পারে। ডট জিওভিটা কি রে? গভর্নমেন্ট। আরো অনেক ধরনের আছে, আমাদের এই কটা মোটামুটি জানলেই হবে, ঠিক আছে? তাহলে এইটা ছিল অর্গানাইজেশন, ওআরজি লিখে রাখ, যতগুলো যার জানা আছে লিখে রাখ, অসুবিধা নেই। ইডিইউ, ইডিইউ এডুকেশনাল, এডুকেশনাল লিখে রাখ। আর ইমেলের যে এই যে জিনিসটা, এটাতে কিছু কিছু রুলস আছে। কেউ একজন ভাই আমাদের বলতে স্টার্ট করেছিল, কি কি রুলস আছে গো ভাই? ভেরি ভেরি গুড, রুলস। তাহলে এবার রুলসগুলো আমরা এখানে লিখছি, তারপর এইটা একটু রিক্যাপ করে নিবি। 5 মিনিটের ব্রেক। কটা বাজে? 12:33, অসুবিধা নেই। নো স্পেস আর অ্যালাউড, ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি বললি রে ভাই তুই? typically written in lower case। দেখ এইগুলোই বইতে, এই যে ভাই যে হাসছিলিস, দেখ এইগুলোই বইতে গল্পের মতো করে লেখা আছে, দেখেছিস? হ্যাঁ, ক্যান কন্টেন, তুই যে বইটা দেখছিস আমিও সেই বইটাই এখানে দেখছি, বাট পার্থক্য আছে তোর দেখা আমার দেখার মধ্যে। তুই মেন পয়েন্টগুলো খুঁজে পাবি না।
কি কি লিখলাম, রুলস কি কি লিখলাম একটু সবাই বলে দে। ঠিক স্যার 25 MB এর বেশি করা যাবে না, এটা লেখা যাবে না? না, এটা হচ্ছে তোর ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড রেস্ট্রিকশন, এখানে রুলসের কোনো ব্যাপার নেই। এখানে তো তুই কোনো কিছু করছিস না, না এইটা হচ্ছে সেই জায়গা যেখানে তোকে মাথায় রেখে মেল করতে হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তুই যখন তুই রুলসগুলোর জন্য সবারই জন্য আছে। এই রুলসগুলো সব হোল্ডারের জন্য, সেটা কারোর 25 MB লিমিটেশন থাকুক বা কারোর 1 GB লিমিটেশন থাকুক, এটা হচ্ছে একটা মেল পাঠানোর জন্য তোকে কি কি জিনিস ফলো করতে হবে। এটা তো তোর কোনো রকম সমস্যা নেই, 25 MB বেশি পাঠাতে আছে, এখানে তোর কোনো ফল্ট আছে, এখানে তোর কোনো ফল্ট নেই। বাট রুলস হচ্ছে এগুলো, কোনো রকম স্পেস অ্যালাউ হবে না, টিপিক্যালি অলওয়েজ লোয়ার কেসেই লিখবো। আর তুমি কিছু লেটার নাম্বার সার্টেন কিছু ক্যারেক্টার দিতে পারো, কিন্তু কোন ক্যারেক্টার দেওয়া যাবে না মাথায় রাখবে, ক্যারেক্টার ইনক্লুড করা যাবে না, মাথায় রাখো। তুমি যদি বাই চান্স লিখতে এখন পিয়ালি, নাম্বার লেটার হতেই হবে, একটা নাম্বার লেটার হতেই হবে। হ্যাঁ নাম্বার লেটার তো হতে হবে, কিন্তু থাকা চলবে না। আমি যদি আজকে লিখতাম পিয়ালি @006@gmail.com হতো না, এরর, ঠিক আছে? ওকে, কারণ যখনই তুমি টা মারছো তখনই ও ওটাকে কি করবে, দুটো পার্টে ভাঙবে। আর ও দেখবে যে এরকম কোনো ইমেল এক্সিস্টই করে না, ইমেল অ্যাড্রেস, ও তখনই কি করবে, ও ধর লেটস এবার আমি একটুখানি এটা লেখা হলে বলবি আমি নেক্সট পেজে যাবো, তাহলে আমি তোদেরকে বলছি যে কেন এটা হবে, আমি তারপর পিকচারও দেখাচ্ছি তুই যেটা চেয়েছিলি সুন্দর করে, ঠিক আছে? ইমেল স্ট্রাকচার ও চেয়েছে, ওর দাবি আমি মিটিয়ে দেবো, চাপ নেই। তোদের কটা অবধি ক্লাস চলে রোজ দিন এখানে? এরপরেও চলবে 4টের সময়। তোদের 2 দিন করে ক্লাস হয়, শনিবারও একই টাইমে আসতে পারিস তোরা, তো তোদের কলেজ থাকে 3টে। নো স্পেস আর অ্যালাউড, কোনো স্পেস অ্যালাউ হবে না। তুমি যদি এখন এইরকম ভাবে লিখতে পিয়ালি, এবার এখানে স্পেস দিয়ে লিখতে 006@gmail.com, এটা অ্যালাউ করবে না। এখানে তোমার একটা এরর প্রম্পট আসবে, যখন তুমি মেসেজ সেন্ড করতে যাবে এরর প্রম্পট আসবে। বা তুমি আরেকটা ভুল যেটা বলছিলাম, যখনই এখানে করবে এরর প্রম্পট আসবে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? কারণ যখনই তুমি দিচ্ছ, ও পিয়ালিটাকে অ্যাজ এ ইউজার নেম আর তার পরেরটাকে অ্যাজ এ কি করবে, মেল সার্ভার হিসেবে দেখতে চাইবে। তো যখনই দেখবে যে এইরকম কোনো সার্ভার এক্সিস্টই করে না, মেল সার্ভার, তো কি করে দেবে ভাই, ওই এরর দেবে, এরর প্রম্পট আসবে। ক্লিয়ার হয়েছে? লাল হয়ে যাবে তোমার ওই ফর্মের, ওইটা লাল হয়ে যাবে, ইয়েস অর নো? ভেরি গুড। ক্লিয়ার হয়েছে সবার? বলো, সবার কি ক্লিয়ার হয়েছে? দেখো অনেকেই ফ্রিতে পড়ায় আইটি সিস্টেম, তো আমি ধীরে ধীরে পড়াচ্ছি, ঠিকঠাক তো? চলো, আমি ইউটিউব কন্টেন্টের জন্য বলছি, অনেকেই চায়। আমার পোর্শনটা আমি পুরোটা দেবো না, শুধু প্রথমে ইন্ট্রোডাকশনটা দেবো, কারণ এটা সবারই জানা উচিত। তো আমি এখান থেকে মুভ করি। হ্যাঁ, আমি কোথায় ওকে দেখাবো বলেছিলাম, তা একটু দেখিয়ে দিই ও ছেলেটা। এইটা বুঝতে পেরেছিলিস তো তখন? ক্লিয়ার হয়েছে তো ভালো করে? এবার আমরা মেলে যাব। ইমেল কোথায় গেল রে? লেখা যাচ্ছে এখানে ইমেল স্ট্রাকচার, দেখে নে কিসের আওয়াজ হচ্ছে রে ভাই? সুন্দর নিয়ে নিচ্ছি। ও আচ্ছা, দেখতে পাচ্ছিস? দাঁড়া, কি হচ্ছে রে ভাই, ছবিগুলো এত বাজে কেন? হ্যাঁ, ইংলিশে লিখতে হয় মানে বুঝলাম না। ও আচ্ছা, সেইটা নয় আমার, সেটা অবজেক্টিভ নয়, আমি শুধু দেখাচ্ছি যে কোথায় কি কি থাকে। হ্যাঁ, এটা কমিউনিকেশন ইংলিশের ব্যাপারে চলে এসেছে, ঠিকই বলেছিস, ওখানে ক্লোজিং সিগনেচার দেওয়া উচিত। হ্যাঁ অ্যাকচুয়ালি ঠিক আছে, আমি শুধু দেখাতে চাইছিলাম যে এখানে কি কি থাকে, কিন্তু সেই রকম ছবি এটা নয়, তাই না? বল, আমরা ব্যাক করে যাই, ছবি আমাদের দরকার, সেই টেকনিক্যাল ছবি তো এখানে। এইগুলো আবার দেখালে বুঝতে পারবি না কিছু, এইগুলো দেখালে কিছু বুঝতে পারবি না। সাবজেক্ট লাইন না, টেকনিক্যাল। দাঁড়া ভাই, এখানে একটা কথা শুধু অ্যাড করে দিই আমি। সবাই দেখতে পাচ্ছিস তো? রবিবারে ছুটি বলে পালিয়ে যাস না, আবার ক্লাসটা পুরোটা দেখ, নাহলে বুঝতে পারবি না।
স্যার বলছি আপনি কি আজকে লগারিদম ফ্লোচার্টের কিছু পার্ট মানে আমাকে একটু বুঝিয়ে দিতে পারবেন? আমাদের আসলে ইন্টারনালে লাগবে তো। আমি ভেবেও এসেছি, কিন্তু আমি আমার কন্টেন্ট না শেষ করে কি করে দেখাবো, এটাই হলো কথা। না না স্যার, আপনাকে মানে আপনাকে জিজ্ঞেসই করছি যে আপনি দেখাতে পারবেন কিনা, যদি না হয় ঠিক আছে, অসুবিধা না না, মানে ব্যাপারটা হচ্ছে যে আমি তো দেখাতে অলওয়েজ চাই, তাই না? বাট ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ তোর টাইমটা হচ্ছে ম্যাটার, যে আমি করতে পারবো কি পারবো না। আরে ওই ছবি তো পাচ্ছি না রে এখানে, আমি আজকে ওকে পাঠাতে ভুলে গেছি, আমার মেশিনে ছিল, এখন আবার পাঠিয়ে ডেকে সমস্যা হয়ে যাবে। এইখানে একটা ছবিও নেই, ওই ছবি এখান থেকে পাওয়া যাবে বলে মনে হয় না। তুই কি দেখতে চাইছিস বল? এই ছবিটা যদি খুলি তাহলে একটা জিনিস আমরা দেখতে পাবো, মেসেজ নট ডেলিভার। কেন বলতো এটা, বলো। হ্যাঁ বড় করলাম। এই মেসেজটা কেন ডেলিভার হয়নি? ওয়াই বলো। ভেরি গুড, আমি এটাও বলেছিলাম। দেখো তাহলে এইরকম জিনিস হবে তোমার ওই @এর কেস, বা এইরকম এইখানে প্রিন্ট টাইম বা printime.com বলে এরকম কোনো মেল সার্ভার এক্সিস্টই করে না। যদি এরকম মেল সার্ভারে তুমি কমিউনিকেট করার চেষ্টা করো, আমি তোমাদেরকে বলেছিলাম তো একটা এরর জেনারেট হবে, সেই এররটা এরকম ভাবে আসবে যে মেসেজ নট ডেলিভার্ড, দেয়ার ওয়াজ এ প্রবলেম ডেলিভারিং ইওর মেসেজ টু দা। স্যার আমরা মেল সার্ভার বানাতে নাম্বার তো তুই দিতেই পারিস না, ওটার জন্য সমস্যা নেই। সমস্যা হচ্ছে মেল সার্ভার বলে এরকম কোনো মেল সার্ভারই এক্সিস্ট করে না। বল কে কি বলছিলিস বল। কারণ দেখ এখানে যেটা কি লেখা আছে, দাঁড়া একটু যা, দ্য রেসপন্স ওয়াজ দ্য রেসিপিয়েন্ট সার্ভার ডিড নট অ্যাকসেপ্ট আওয়ার রিকোয়েস্ট টু কানেক্ট। এরকম কোনো সার্ভারই এক্সিস্ট করে না, তো কানেক্ট করবে কোথা থেকে বাবা? কি খুঁজছিস তুই মোবাইলে? নিজের ইমেল দেখছিস? তো এটা কানেক্ট করা যাবে না। তো এটাতে লিখে দেখলি সেন্ড হচ্ছে কি না? আমার অন্য আছে, এটা আমাকে কেবিএস আরো কলকাতা আছে। হ্যাঁ বল, আর কে কি বলবি বল, কে কি বলছিলিস? স্যার আমরা কি নিজের মেল সার্ভার বানাতে পারি? তুমি পারো না, তোমার কাছে অত এখনো ক্ষমতা হয়নি। হ্যাঁ বানাতে পারিস, চাইলেই বানানো যায়, ঠিক আছে। আচ্ছা, এই ধরনের মেসেজ যদি আসে, এটা ওয়ান কাইন্ড অফ এরর, এটা সিকিউরিটি রেসপেক্টে। এই ধরনের মেসেজ মানে এই ধরনের রেসিপিয়েন্ট বা এই রকম যদি কোনো মেসেজ কোথাও থেকে রিকোয়েস্ট আসে বা পাঠাও, তাহলে তোমার এই যে তোমার যে মেলের যে বডি বা সেই মেলের মধ্যে তুমি যদি কোনো রকম কোনো পিকচার ডকুমেন্ট যাই অ্যাটাচ করে থাকো, সেটাকে কোয়ারেন্টাইন করে দেওয়া হয়। মানে সেটাকে কি হয়, ফার্দার ট্রান্সফার করে না, সেটাকে অ্যাজ এ ম্যালেসিয়াস বা যেটাকে ফিশিং ইমেল বলে না, তোমরা যেটাকে শোনো ফিশিং ইমেল, সেটা আমরা কি করি, আমরা এই ধরনের কোনো মেল যদি পাই যেটা কিনা আমাদের ডাইরেক্টরিতে সচরাচর দেখা যাচ্ছে না, ধরো আমার ডাইরেক্টরিতে প্রত্যেক দিন দেখা যায় যে 100খানা মেল ট্রান্সফার হয়, সেগুলো নর্মাল, আমি জানি যে কাদের মেল অ্যাড্রেস কি। এরকম হঠাৎ করে একটা আননোন মেল অ্যাড্রেস থেকে হঠাৎ করে আমাদের এনভায়রনমেন্টে কোনো রিকোয়েস্ট এসছে, ফ্রড হচ্ছে, মানে এই রেসিপিয়েন্টটাকে আমার মেল সার্ভার চেনে না, তো ওটাকে প্রথমে ভেরিফিকেশন করা হবে, অনেকগুলো প্রসেস আছে, কিন্তু প্রথমত ভেরিফিকেশন করার আগে আমাকে কি করতে হবে, আমাকে ওটাকে আইসোলেটেড করে দিতে হবে। খুব ইম্পর্টেন্ট জায়গা, এইগুলো একটুখানি টেকনিক্যাল, এই জিনিসগুলো জানতে হবে। মেসেজ কোয়ারেন্টাইন ব্যাপারটা কি, মেসেজ কোয়ারেন্টাইন মানে এনভায়রনমেন্ট থেকে আলাদা করে মেল সার্ভার কী করছে, ওটাকে আলাদা করে সাইডে রাখছে। কারণ এই ধরো আমি ওর সাথে কমিউনিকেট করছি, তুই আমার সাথে করছিস, এর আমরা জানি হঠাৎ করে XYZ ও নেই, সিনেই নেই আমাদের এখানে, ও হঠাৎ করে তোকে মেল করলো, তো এটা তো প্রথম আইডেন্টিফাই করলাম যে এই রকম তো রেসিপিয়েন্ট আগে কখনো আমরা দেখিনি, তাহলে এটাকে আমরা সাইডে রাখি আগে এনভায়রনমেন্টে, সাইডে রেখে অ্যানালাইসিস করবো। কিন্তু সাইডে রাখা হলো কেন, কারণ আমি অ্যানালাইসিসে আগে যদি তুই কোনো একটা মেল পাঠিয়ে দিস আর ও যদি সেটাকে খুলে ফেলে আর তুই একটা ওকে ফিশিং ইমেল পাঠিয়েছিস, তাহলে কি করবে, খোলার পরেই ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তুই ফাঁকা করে নিয়ে চলে যাবি। তাহলে আমার দায়িত্ব অ্যাজ এ সিকিউরিটি লোক কি, যে ওটাকে আমি কোয়ারেন্টাইনে রাখবো, ওটাকে আমি চেক করবো, প্রসেস করবো, দেখবো যে আগেও এটা ঠিকঠাক কিনা, হতেই পারে এরকম। আর এই ধরনের মেলগুলো সাধারণত আমাদের স্প্যাম মেলেই আসে, তো ওখান থেকে সাধারণত তোমরা সবসময় খুলবে না যদি সেটা অথেন্টিকেট না হয়, ঠিক আছে, আমরা বলছি। স্প্যামেও আসবে না যদি তোরা কোয়ারেন্টাইন করে দিস, স্প্যামে আসলেও তো সমস্যা হয়ে যাবে,
তো এই হলো বেসিক্যালি ব্যাপার। কোয়ারেন্টাইনটা হচ্ছে এই জন্য। প্লিজ কানেক্ট ইউর অ্যাডমিনিস্ট্রেটর ফর ডিটেলস, মানে কি তোর কাছে যদি এখন দাঁড়া ভাই কথাটা বলতে দে, বোঝাচ্ছি, ফ্লো নষ্ট করিস না। তোর থেকে তুই যখনই ওই রকম একটা তোর কাছে মেল আসবে তুই কি করবি, বা এইরকম যদি একটা মেল যদি কখনো দেখা যায় যে এনভায়রনমেন্টে এসছে আমাদের, তাহলে আমরা সবার প্রথমে কার সাথে কন্ট্যাক্ট করবো? অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর বলতেই আমরা ইঞ্জিনিয়াররা, যারা কি করবো, ভেরিফাই করবো যে আদৌ এটা ঠিক হতেই পারে, ঠিক হতেই পারে, আমাদের লিস্টে আমাদের ডাইরেক্টরিতে নেই। কি বলছে? চন্দন কুমার বেড়াকে মিউট করে দিবেন তো একটু। ডিস্টার্ব করছে না ক্লাসে? কে রে বল তো, কে? চন্দন কুমার বেড়া। চন্দন কুমার দেখতে পাচ্ছি না তো, কে? দাঁড়া, চন্দন কুমার বেরা, টাটা, আজকের জন্য তুমি এখান থেকে বাই, পরের ক্লাসে জয়েন করো। আমি এইরকম ডিস্টার্ব করলে বার করে দাও ক্লাস থেকে, আমার একেবারে পছন্দ নয়। এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। দেখ, তাহলে আমরা এখানে অ্যাডমিনিস্ট্রেটরের কাছে কন্ট্যাক্ট করবো যে দেখো এরকম তো মেল এসছে, এই মেলটা আমার তোমরা ভেরিফাই করো যে আদৌ ঠিকঠাক কিনা। সাধারণত অর্গানাইজেশনে কোনো রকম এই ধরনের মেল আসলে কখনোই ওপেন করতে না করে, কারণ এই ধরনের মেল থেকে ফিশিং অ্যাটাক হতে পারে, তাই না? তো এই যে একটা জিনিস তোরা মেল সম্বন্ধে জেনে গেলি, হয়ে গেল। তাহলে এখন অবধি আমরা কি কি পড়েছি একটু বলতো আজকে? আমরা এবার যাবো নেক্সট। এই কেউ একজন বল কি কি পড়েছি আমরা? কি হলো, বুঝতে পারছিস? কোয়ারেন্টাইন এই জিনিসগুলো তোরা করবি রে, তোরা বিশেষ করে যারা সিএসটিতে, তারা তো হাতেই করে করবি, আর ইলেকট্রিক্যালরাও সিএসটিতে চলে আসতে পারে, এখন যা মার্কেট সবাই সব জায়গায় যেতে পারে। তো এই বেসিক আইডিয়াগুলো থাকলে কি হয়, সুবিধা হয়। শুধুমাত্র আইটি সিস্টেমকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ট্রিট করিস না, এটা তোরা আজকে যে কোনো ইন্ডাস্ট্রিতে যা, তোর কাজে লাগবেই। তুই আজকে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে যা, তোর ল্যাপটপে কিছু না কিছু সফটওয়্যার চালাতে হবে, কিছু না কিছু করতে হবে। তো বেসিক এই জিনিসগুলো না জানলে তুই নিজের বিপদ নিজেই ডাকবি। আজকে তুই যদি জানিস না এই কোয়ারেন্টাইন হয়, বা আমাকে অ্যাডমিনিস্ট্রেটরের সাথে যোগাযোগ করতে হবে যদি এরকম একটা মেল আসে যেটা কিনা এনভায়রনমেন্টের বাইরে। ধর আজকে লেটসে আমি বলছি ফর অ্যান এক্সাম্পল, ধর pritamdatto@hcl.com অফিসিয়াল ইমেল অ্যাড্রেস বলছি, আমার অফিসিয়াল ইমেল অ্যাড্রেস এটা নয়, নাহলে আমি বলতাম না এইভাবে, ঠিক আছে? বলছি এখানে সবার @hcl.com লেখা আছে, তাহলে আমরা জানি যে এইটা হচ্ছে আমার অর্গানাইজেশনের মেল কমিউনিকেশনের মধ্যে। হঠাৎ করে দেখা গেল একটা বাইরে থেকে একটা ইমেল এসছে, সেটা @HCL না লিখে দেখা গেল @xyz.com, এটা তো আমার এনভায়রনমেন্টের নয়, আমি তো সব HCL। এখানে এই যে এসছে, এটাকে আমার সঙ্গে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কন্ট্যাক্ট করে এটাকে কোয়ারেন্টাইন করতে হবে, করে মেসেজটাকে কি করতে হবে, তারপর ওরা অ্যানালাইসিস করবে যে আদৌ ঠিক কিনা। এই জায়গাগুলো তোকে তো বুঝতে হবে। তুই আজকে দেখা গেল তোর অর্গানাইজেশনে তোকে একটা ল্যাপটপ দিয়েছে, তুই কাজ করছিস, তুই জানিস না এই জায়গাটা, তুই হঠাৎ করে ক্লিক করলি, দেখা গেল তোর অর্গানাইজেশন ডেটা কম্প্রোমাইজ হয়ে গেল। সবার প্রথমে তোর চাকরি যাবে, তুই টার্মিনেট হয়ে যাবি সঙ্গে সঙ্গে জব থেকে, ঠিক আছে? তারপর তো বাকি লিগাল ইস্যু থেকে শুরু করে সব কিছু হবে। তো এই জায়গাগুলো প্রোটেক্ট করার জন্যই তুই সাবজেক্টটা শিখছিস, শুধুমাত্র তোদের ডিপ্লোমাতে এই সাবজেক্টটা তোদের অ্যাজ এ মার্কস পাওয়ার জন্য শিখছিস না ভাই, এটাই মাথায় রাখ। আমি আজকে এতদিন ধরে পড়াচ্ছি, আমি লাস্ট আগে 3 বছর আগে এই সাবজেক্টটা পড়িয়েছিলাম, তারপরে আমি বন্ধ করে দিয়েছিলাম, তারপরে একজন ম্যাডাম পড়াতো মাঝখানে, ঠিক আছে? হয়তো অনেকেই চিনবে, যাই হোক। তো হ্যাঁ কারেক্ট, তো ম্যাডামও পড়িয়েছে, ঠিক আছে, এতদিন ধরে। তো কথাটা হচ্ছে এই সাবজেক্টের ইম্পর্টেন্সটা বোঝে। শুধু সিএসটিদের জন্য আমি পড়াচ্ছি না, সিএসটিদের পড়ালে আমি এই আরও ডিটেলে বলতাম, বা আমি এই কোয়ারেন্টাইন জিনিসটাই দেখাতাম না, কারণ ওটা তোদের সিলেবাসেও নেই, কোথাও লেখাও নেই। কিন্তু তোকে যখন ইমেল নিয়ে কথাই হচ্ছে, তো এইটা আমার বলার কর্তব্য, কারণ তুই তো নিজেরও তো কালকেও তো তোর এরকম একটা স্প্যাম ইমেল আসতে পারে, তুই ক্লিক করলি, তোর পার্সোনাল জিনিস হারিয়ে গেল, তাই না? তো আমার দায়িত্ব যে যতটুকুনি তোদেরকে বোঝানো যায়, টপিক তো পড়বো, তার সাথে এই জায়গাগুলো তোদের মেনটেন করতে হবে। তাহলে আজকে আমরা কি কি পড়েছি একটু দেখে নিই। তো প্রথম আমরা পড়লাম হচ্ছে আজকে, কোথায় গেল কি জানি, এটা ডিলিট করে দিচ্ছিলাম, ইমেল পড়েছি, অ্যাডভান্টেজ পড়েছি, গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি, ওটা হচ্ছে অ্যাডভান্টেজের মধ্যেই পড়ে। ইমেল অ্যাড্রেস কাকে বলে, ইমেল অ্যাড্রেস কিভাবে হয়, মেল সার্ভার কি, সেখানে কি কি রুলস আছে, এই জিনিসগুলো জেনেছি, তাই তো? তার সাথে সাথে আমরা এক্সট্রা একটা জিনিস জেনেছি, আমাদের ভার্চুয়ালাইজেশন এবং কিভাবে আরডিপি দিয়ে আমরা একটা ভিএমকে কানেক্ট করতে পারি, এইটাই ছিল, তাই না? হ্যাঁ, ভেরি গুড।
এবার আমরা এইটাতে আসবো, এই ছবিটাতে একটু রেস্ট নিয়ে নি, দাঁড়া হাঁপিয়ে গেছি। 5 মিনিট ব্রেক, সবাই জল টল যা খাওয়ার খেয়ে নাও। কটা বাজে? 12:48। নো প্রবলেম, 12:48 বাজে। হ্যাঁ কি তো নেক্সট ক্লাস কটা থেকে রে? 1টা থেকে? কোথায় 1টা থেকে? পরীক্ষাই শেষ হয়নি তো 1টা থেকে কি করে হবে? হ্যাঁ রুটিনে তো লেখা আছে আমারও ক্লাস 11:30 থেকে। হয়েছে কি একটু দেরি তো হয়, তো দাঁড়া। 12:49 তো, 12:49 কটা বাজে এক্স্যাক্ট বল? 49 তো, 53তে স্টার্ট করব। এর মাঝে কারোর কোনো কোশ্চেন আছে? আচ্ছা এর মাঝে আমি ওর একটুখানি কোশ্চেন নিয়ে একটুখানি ওকে একটুখানি হেল্প করে দিই। অ্যালগোরিদম মানে হচ্ছে কি? এ কে আছিস রে? ওই অ্যালগোরিদম দিয়ে কি সমস্যা হচ্ছে? স্যার আমাদের একটা অ্যালগরিদম লিখিয়েছে, ওটা দিয়ে ফ্লো চার্ট বানাতে বলেছে। অ্যালগোরিদমটা কি লেখা আছে? Write an algorithm to find a given integer number is prime or not. হ্যাঁ তার আগে প্রিন্সিপালটা জানিস প্রাইম নাম্বার কাকে বলে? কিভাবে করবি? হ্যাঁ স্যার, প্রাইম নাম্বার বলতে যেটা সেই নাম্বার এবং 1 দ্বারা ডিভিজিবল, অন্য নাম্বার দ্বারা ডিভিজিবল নয়। আচ্ছা তোকে বেসিক এটা বানানো কিছু না, ওই যা আছে তাই। তোকে বেসিক স্টার্ট করতে হবে, ইনপুট বাটনকে এইরকমভাবে নেওয়া হয়। যদি ডিসিশন মেকিং কোনো জায়গা থাকে তাহলে এইরকম একটা বক্স ইউজ করবি, তাই না? এই তো জিনিস, ব্যাস এইগুলো পরপর ফলো কর, আর কিছু তো লাগবে না আমার। মেন জিনিসটা করেছি স্যার। তা দেখা আমাকে, দেখা। দেখাবো আপনাকে। আরে দেখা, সেটা দেখাবো আপনাকে, তাহলে তো বুঝতে পারবো আমি। বলছি আপনাকে, আমি মানে অ্যালগরিদমের স্টেপগুলো বলছি, এবার আমি বলছি কিভাবে কিভাবে করেছি। ফার্স্টে স্টেপ 1 ছিল ইনপুট এন্ড ইন্টিজার n। ফার্স্টে তো একটা ওভাল শেপের মধ্যে স্টার্ট লিখেছি। ঠিক, কারেক্ট কারেক্ট কারেক্ট। তারপর ইনপুট n লিখেছি, n নিয়েছি, ওকে। তারপরে i = 2 ধরা হয়েছে। আচ্ছা ইনপুট 2 ধরেছিস একটা, ঠিক আছে ভালো কথা। তারপর দেন কম্পিউট r = n mod i। মড মানেটা কি রে এখানে? মড মানে ডিভিশন, মানে মড বলতে ওই ভাগফল যেটাকে বলে আর কি, যেটা r n mod i বলতে যেটা ভাগফল হবে সেই ভাগফল না ভাগশেষ, রিমাইন্ডারটা নেওয়া হবে। আচ্ছা বল তারপর। বুঝিয়ে ফেলেছি। তো ওটা করার পরে ডিসিশন মেকিং এ ছিল if r = 0 দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে yes যদি হয় তাহলে প্রিন্ট দি নাম্বার ইজ নট প্রাইম, আর যদি r = 0 না হয় তাহলে i = i+1। এবার আমাদের বলেছে পারফর্ম স্টেপ 4 টু স্টেপ 6 until i greater than n-1। এবার এই স্টেপটা আমি কোথায় লিখবো আমি বুঝতে পারছি না। তারপরে আরেকটা বক্স বানাবি। আচ্ছা মানে নো এর নিচে মানে i = তুই তার আগে কি করিস? এটা কন্ডিশনাল বক্স হবে, ইয়েস অর নো। আচ্ছা যদি হয়ে যায় তাহলে ইয়েস, আর যদি নো হয় তাহলে সেই অনুযায়ী দুটো বক্স বানাবি, বসিয়ে আবার দুটোর থেকে কানেক্ট করবি হচ্ছে এন্ড। এন্ডকে কি দিয়ে, কি বক্স দিয়ে বোঝানো হয় তুই বল, পড়েছিস? কন্ডিশনাল নয়, এন্ড। এন্ড এন্ড করব কি দিয়ে? ওভাল দিয়ে। ওভাল দিয়ে, হ্যাঁ ওভাল দিয়ে এন্ড করবি। মানে আপনি কি বলবেন? আরে তুই সিম্বল গুলো বাড়িতে গিয়ে দেখ ভালো করে, আগে সিম্বল গুলো খোল, ওখানে সবাই খোলতো সিম্বল। ও সিম্বলই দেখেনি, বল তো এন্ডের সিম্বল কি হয়? এই দেখ অ্যালগরিদম বলে চ্যাপ্টারটা খুলে দেখ তোরা সবাই। বলছে ওভাল। আমাদের তো টু রিপ্রেজেন্ট স্টার্ট এন্ড এন্ড অফ দি ফ্লো চার্ট ওভাল লিখিয়েছে। এন্ডে কি আছে ওটা? স্কোয়ার স্কোয়ার ঠিক এইরকম আছে না, দেখ তো। এস 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 আছে। ঠিক এইরকম টাইপ তো এন্ডে। কি বলছে এরকম না? এস এস হবে তো। কি আছে, কি রকম হবে? সেটাই তো দেখালাম যেটা আমি, ওটাই তো এন্ড। তো ওভাল নয় রে ভাই, ওভালটা তো পুরো এরকম, ওভাল দিয়ে স্টার্ট হবে, ওভাল দিয়ে এন্ড নয়। ঠিক আছে চল আমরা তাহলে চলে আসি আমাদের এখানে, চল বসে যা। কটা বাজে? 53। চল তাহলে এবার আমরা কি দেখবো রে ভাই বল? এগুলো মুছে দিলাম, হ্যাঁ এবার এই ছবিটার দিকে ফোকাস করবি। এটা হয়ে গেলে আমরা
নেক্সট যাব। আচ্ছা এই অবধি আসি, চলো নেক্সট। এবার দেখো আমাদের প্রথম তাহলে আজকে যে কাজটা কিভাবে হয় সেটা বুঝতে হবে। সবার প্রথম যে যার মেশিন থেকে মেলটা সেন্ড হচ্ছে সেটা হচ্ছে কে, সেই মেশিনটাকে, সেটাকে আমরা বলবো কি ইমেল ক্লায়েন্ট। সেখানে নিশ্চয়ই তার কিছু ইউজার নেম @gmail.com হোক, যাই থাকুক তা থাকবে। এখানে আমরা এক্সাম্পল নিচ্ছি sender@domain1.com, ঠিক আছে? ওকে, যখন তুমি এখান থেকে মেসেজটা পাঠাচ্ছ সেই মেসেজটা সবার প্রথম কার কাছে আসবে? সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল এর কাছে আসবে। এ বেসিক্যালি কি করবে? এ বেসিক্যালি চেক করবে যে কে আমাকে এই মেসেজটা পাঠিয়েছে এবং কার কাছে মেসেজটা যাবে, রাইট? তো এসএমটিপি বেসিক্যালি চেক করে দেখার পরে ও এর বেসিসে কি করে? এর বেসিসে তোমার মেলটাকে কি করে? ট্রান্সফার করে। এবার যদি দেখা যায় যে দুটো, এ ধর sender@domain1 অ্যান্ড user@domain2, এরা দুজন সেম সার্ভারের অন্তর্ভুক্ত, মানে ধর তুই জিমেল আমিও জিমেল @.com, তাহলে এসএমটিপি উইদাউট এনি ফার্দার স্টেপ ও কি করবে? ইজিলি সেটাকে ট্রান্সফার করে দেবে। কিন্তু যদি আজকে তুই gmail.com থেকে yahoo.com এ ট্রান্সফার করতে চাস, তখন তোর এখানে মাঝখানে আসবে হচ্ছে এমএক্স সার্ভার আর ডিএনএস, এরা দুজন হেল্প করবে। বুঝতে পেরেছিস কি বললাম? এমএক্স সার্ভার এছাড়াও এখানে তোর নেম সেম তোর মেল সার্ভারের অন্তর্ভুক্ত হলে দুটো ইমেল ক্লায়েন্ট, সেই ক্ষেত্রেও আমার এমএক্স সার্ভার আসবে। কিন্তু ডিএনএসটা কখন আসবে? যখন তোর এই ইমেল ক্লায়েন্টটা আরেকটা কোনো ইমেল ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করছে এবং তারা দুজন সেম ডোমেনের অন্তর্ভুক্ত নয়, একজন জিমেল একজন ইয়াহু, তখন তাহলে এই এসএমটিপি সার্ভার নিজে পারবে না ওই পার্টিকুলার ক্লায়েন্টকে বা ওই পার্টিকুলার যাকে তুই সেন্ড করতে চাইছিস তার কাছে কি করতে? সেন্ড করতে মেসেজটা। তখন তোর লাগবে হচ্ছে ডিএনএস সার্ভার। তো এসএমটিপি বলবে ভাই আমি একা পারবো না, ডিএনএস ভাই তুই আয়, এইটা কোন মেল সার্ভারের অন্তর্ভুক্ত এই ইমেলটা আমাকে একটুখানি তুই বল। ও কি ইমেল সার্ভার তখন ডিএনএস সার্ভার তখন কি করবে? তখন চেক করবে যে এই ডোমেনটা কার অন্তর্ভুক্ত, ঠিক আছে, কোন মেল সার্ভারের, বা এটা কোথায় অবস্থিত, কোথায়, মানে ধর এরও তো এই যে আমি তোকে কি বলেছিলাম যে প্রত্যেকজনের ইমেল অ্যাড্রেসটা কোথায় থাকে? আমি বলেছিলাম যে একটা সার্ভারে হোস্ট করা থাকে। এবার সেই সার্ভারটা কার, কোথায়, কোন লোকেশনে কোথায় হোস্ট করা আছে, সেইটাকে চেক করবে কে? আমার ডিএনএস সার্ভার। ডিএনএস সার্ভার চেক করে এসএমটিপিকে বলবে ভাই তুমি ওই সার্ভার, মানে ধর এটা হচ্ছে gmail.com এর এসএমটিপি সার্ভার, তেমন তো ইয়াহুরও একটা এসএমটিপি সার্ভার আছে। তাহলে তখন এই জিমেলের যে এসএমটিপি সার্ভার তার সাথে ইয়াহুর এসএমটিপি সার্ভারকে কি করবে? কানেক্ট করাবে। তাহলে যখন আমাদের সেম মেল সার্ভারের অন্তর্ভুক্ত হয় তখন আমার ডাইরেক্টলি আমার এখান থেকে ইমেল ক্লায়েন্ট যে এসএমএসটা পাঠাচ্ছে সেটা এসএমটিপি সার্ভার ট্রান্সফার করে দেবে। আর এমএক্স সার্ভারটা কি করে? স্প্যাম এবং পলিসি চেক করে। তোকে বলছিলাম না যে কোন মেসেজগুলো অথেন্টিক, তোর মোবাইলে প্রত্যেক দিনই দেখবি কিছু স্প্যামে কিছু এসে জমা হচ্ছে, তো ওইটা স্প্যামেই কে পাঠাচ্ছে? কেউ তো একজন মাঝে আছে যে স্প্যামে পাঠাচ্ছে, কিছু পলিসি কিছু রুলস দেখেই পাঠাচ্ছে যে এই রুলসগুলো থাকলে এগুলো স্প্যাম ফোল্ডারে যাবে, এগুলো তো নর্মালে আসে না, তাই না? বা কিছু ক্যাটাগরি থাকে দেখবি, অ্যাডের জন্য আলাদা ক্যাটাগরি, অ্যাড ধরনের যত মেল আসে না বল? তোরা তো বহু ওয়েবসাইটে লগ ইন করছিস, সেখানে জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছিস, সেখান থেকে তো তোদের কাছে অনেক প্রমোশনাল অ্যাক্টিভিটি যা আছে সেই মেলগুলোও তো আসে, সেগুলো একটা ক্যাটাগরি। স্প্যাম মেলও আসে, আবার নর্মাল মেলও আসে। তো সেই জিনিসগুলোকে হ্যান্ডেল করছে কে? এমএক্স সার্ভার, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? তাহলে আমি ব্যাপারটা বোঝা গেল। তাহলে আমাদের যখন আমরা দুটো ডিফারেন্ট তোমার কি হবে মেল সার্ভারের মধ্যে কমিউনিকেট করাবো তখন ডিএনএস সার্ভার আমাদের ইনক্লুড হবে। এবার স্টেপগুলো লেখো খাতাতে। চলো ফার্স্ট স্টেপ। হ্যাঁ, ফার্স্ট স্টেপটা তাহলে কি দেখতে পাচ্ছিস বল? কেউ একজন লিখবি, বল কি দেখতে পাচ্ছিস? তাহলে লেখ দ্য সেন্ডার স্যার টপিক কি লিখবো স্যার? টপিক হচ্ছে হাউ ডাজ ইমেল ওয়ার্ক, ঠিক আছে, ইমেল কিভাবে কাজ করে। তো লেখো দ্য সেন্ডার। সেন্ডারটা কি? সেন্ডারের ব্র্যাকেটে নিজে বোঝার জন্য ওই piali006@gmail.comটা লিখে রাখ। হ্যাঁ, যে যারটা যেমন করে একটা নর্মালি বানিয়ে রাখ, তাহলে তোর পড়তে পরে ভালো লাগবে, ঠিক আছে? তাহলে লেখ দ্য সেন্ডার কম্পোজ অ্যান ইমেল
তোর তো প্রথমে তো ইমেলটা লিখতে হবে। আরে তুই কি এমনি পাঠাবি নাকি? ব্ল্যাঙ্কও পাঠানো যায়, জানিস তো? হ্যাঁ, পাঠাসনি কখনো? ব্ল্যাঙ্ক পাঠানো যায়, ব্ল্যাঙ্ক মেসেজ পাঠানো যায়, কিছুই নেই, পাঠাতেই পারিস। তখন তোকে কি করবে? ফোর্সফুলি পাঠাতে হবে। সেন্ড এনিওয়ে বলে একটা অপশান আসবে, তাই না? হ্যাঁ, ব্ল্যাঙ্ক মেসেজ পাঠানো যায়। কেন রে, মানে তুই কাউকে পাঠাতে চেয়েছিস চিঠি, তাকে বলতে পারিস নি মনের কথা, তাই ব্ল্যাঙ্ক রেখে দিয়েছিস? মানে বলেছিস তুমি ভরে নাও? স্যারকে পাঠানোর সময় পাঠাই। ও আচ্ছা আচ্ছা, যাই হোক। হ্যাঁ, ভাববে যে এই কি, দেখি তো খুলে দেখে কিছুই নেই, কি বদমাস ছেলে। দ্য সেন্ডার কম্পোজ অ্যান ইমেল ইউজিং অ্যান ইমেল ক্লায়েন্ট। দ্য সেন্ডার কম্পোজেস অ্যান ইমেল ইউজিং অ্যান ইমেল ক্লায়েন্ট। ইমেল ক্লায়েন্টটা কে? ইমেল ক্লায়েন্ট, আরে কি বল, তুই বল। দ্য সেন্ডার কম্পোজেস অ্যান ইমেল ইউজিং অ্যান ইমেল ক্লায়েন্ট। এই ইমেল ক্লায়েন্টটা কি করবে? তোর বাড়িতে যে নর্মাল যে আমাদের পোস্ট অফিসের যে কাজ, পোস্ট অফিসের পিওনের যে কাজ, সে কি করে? তোর বাড়ি থেকে এসে কালেক্ট করে না? তোর বাড়ির যে একটা বক্সের মধ্যে তুই রেখে দিস, লেটার বক্স, সেখান থেকে কালেক্ট করে নিয়ে যায়, এটাই তো প্রসেস। তাহলে সে কে নিয়ে যাচ্ছে? ওই যে পিওনটা, এখানে সে কে? এখানে পিওনটা কে? এখানে পিওনটা হচ্ছে ইমেল ক্লায়েন্ট। তো তুই প্রথমে মেসেজটা লিখে ড্রপ করলি, ও নিয়ে যাবে, ঠিক আছে? এবার নেক্সট আসছে আমাদের, তাহলে নেক্সট কে আসছে? এসএমটিপি সার্ভার। তাহলে লেখ এসএমটিপি সার্ভারের কাজ কি? লেখ দ্য ইমেল ইজ সেন্ড টু দ্য এসএমটিপি সার্ভার অফ ডোমেন। তোর ডোমেন কি? gmail.com। তাহলে লেখ দ্য ইমেল ইজ সেন্ড টু দ্য এসএমটিপি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল সার্ভার অফ gmail.com। ঠিক আছে, লিখেছিস বাবু সবাই? দ্য ইমেল ইজ সেন্ড টু দ্য SMTP server. Email is sent to the SMTP server of gmail.com, which processes the outgoing email. মানে এখানে একটা তোমার এই ইমেল ক্লায়েন্ট এখানে এনে দিল, লাইক তোমার বাড়ির আশেপাশের কি পোস্ট অফিস, সেই পোস্ট অফিস থেকে তো আবার যেতে হবে, সেই পোস্ট অফিস থেকে আবার কোনো একজন পিওন বা কোনো একজন লোক নিয়ে গিয়ে অন্য একটা পোস্ট অফিসে রাখবে, সেই এলাকার পোস্ট অফিস। তাহলে সেইটার কাজটা করছে কি এখানে? নর্মালি সেটাই আমি যদি ইলেকট্রিক্যালি, আমি ডিজিটাল ওয়ার্ল্ডে যদি ভাবি, সেটাই হচ্ছে এসএমটিপি সার্ভার। তাহলে হুইচ প্রসেসেস দ্য আউটগোয়িং ইমেল, তার মানে এ কাজ করছে কি? এখানে যে ইমেল ক্লায়েন্ট যে তো মেসেজটা নিয়ে আসছে, ইমেলটা নিয়ে আসছে, সেটাকে ফার্দার পাঠানোর, ঠিক আছে? এবার এখানে আসবে আমাদের এমএক্স সার্ভার। হেডিং দে। এমএক্স সার্ভার কি করে? এসএমটিপি সার্ভার কি করে? একটা রিকোয়েস্ট পাঠায়। কি রিকোয়েস্ট পাঠায়? যদি দুজন আলাদা ডোমেনে থাকে, ডিএনএস কোয়ারিজ রান করে। লেখ দ্য এসএমটিপি সার্ভার কোয়ারিজ দ্য ডিএনএস সার্ভার অফ yahoo.com। কারণ এই যে ধরলাম আমরা ইউজার 2 বা ইউজার যে ইনবক্সে আমার যাবে মেসেজ, সে কোন ডোমেনের অন্তর্ভুক্ত? yahoo.com এর। লিখছি এখানে। তাহলে দ্য এসএমটিপি সার্ভার কোয়ারিজ ডিএনএস সার্ভার, সরি প্রত্যেকটা ডোমেনের আলাদা আলাদা ডিএনএস সার্ভার থাকে। তাহলে এসএমটিপি সার্ভার প্রথমে কোয়ারিজ করবে ডিএনএস সার্ভারে। কার ডিএনএস সার্ভার ওই কোয়ারিটা জেনারেট করবে? yahoo.com এর, ঠিক আছে? লিখেছি দ্য এসএমটিপি সার্ভার কোয়ারিজ ডিএনএস সার্ভার অফ yahoo.com। কেন? সে কি করবে? এখান থেকে কাকে রিট্রিভ করে আনার চেষ্টা করবে? এমএক্স সার্ভারের ডিটেলস রিট্রিভ করে আনার চেষ্টা করবে। টু রিট্রিভ দ্য এমএক্স, লেখ টু রিট্রিভ দ্য এমএক্স রেকর্ড। বুঝাতে পারলাম কি পারিনি বল? কে না বুঝতে পারলে বলে দে, বুঝিনি স্যার। এই জায়গাটা আরেকবার বলবেন? দেখ, আমি বলছি এসএমটিপি সার্ভার এইটা কোন ইসের ডোমেনের? gmail.com।
আর তোর বন্ধুর কোথায় আছে yahoo.com। তো আমার তো এ তো আমি বলেছি দুটো আলাদা হলে এ কার সাহায্য নেবে ডিএনএস সার্ভারের। তাহলে এ কি করবে, এ একটা কোয়ারি জেনারেট করবে, ডিএনএস সার্ভারকে বলবে দেখ তো ভাই ওটা কোন তোর মেল সার্ভারের অন্তর্ভুক্ত। তো ডিএনএস সার্ভার ওই কোয়ারির উপরে বেস করে একটা রেসপন্স পাঠাবে। রেসপন্সটা কার পাঠাবে, এমএক্স সার্ভারে, কারণ এই এমএক্স সার্ভারটা কার সাথে কানেক্টেড, yahoo.com এর সাথে। বুঝতে পেরেছিস? তাই এসএমটিপি সার্ভার প্রথমে ডিএনএস সার্ভারের কাছে একটা কোয়ারি জেনারেট করবে। কার জন্য কোয়ারি জেনারেট করবে, yahoo.com এর জন্য। এবং সে কি করবে, সেই ডিএনএস সার্ভার তাকে রিটার্ন করবে এমএক্স রেকর্ড। এমএক্স এর ফুল ফর্ম কি তোরা জিজ্ঞাসা করবি, মেল এক্সচেঞ্জ সার্ভার। এই সার্ভার ফুল ফর্ম হচ্ছে মেল এক্সচেঞ্জ সার্ভার। এমএক্স সার্ভার হচ্ছে মেল এক্সচেঞ্জ সার্ভার। তাহলে এই যে এই দেখ আমি মেলটা এক্সচেঞ্জ করছি, কারণ এখানে আমরা সেম কিসে নেই, আমি আগেও বলেছি সেম মেল সার্ভারে অন্তর্ভুক্ত নেই। তাহলে একটা মেল সার্ভার থেকে অন্য মেল সার্ভারে ট্রান্সফার করতে হবে। বলেছিলাম না আজকে পড়াতে যে প্রথমে একজন ব্যক্তি আছে মাঝখানে, যদি একটা থেকে অন্য, তাহলে এখানে সেই মেল এক্সচেঞ্জ সার্ভারটা তোকে হেল্প করবে এটা করতে। কিন্তু এই মেল এক্সচেঞ্জ সার্ভারকে যে হেল্প করতে হবে এই কাজে, তো ওকে তো বলতে হবে যে ভাই তুই হেল্প কর, তো সেইটা তো ডিএনএস সার্ভার হেল্প করে দেয়। ডিএনএস সার্ভার বলে দেয় যাও ওর কাছে যাও। তোরা সরকারি দপ্তরে যখন যাস, এই একটা বেঞ্চ থেকে আরেকটা বেঞ্চে, আরেকটা বেঞ্চ থেকে আরেকটা বেঞ্চে পাঠায় কি না, সেরকম এখানেও কেস, যে একে একটা কোয়ারি জেনারেট করলি, এই কোয়ারিজটা দিয়ে দিল, এমএক্স রেকর্ডটা দিয়ে দিল, এবং সেই অনুযায়ী এসএমটিপি সার্ভার সেই মেল এক্সচেঞ্জ সার্ভারের সাথে কি করবে, কমিউনিকেট করবে। বোঝাতে পারলাম? তাহলে এসএমটিপি সার্ভার কোয়ারিজটা ডিএনএস কি লেখা আছে, ডিএনএস সার্ভার অফ yahoo.com হুইচ কি লিখেছি টু রিট্রিভ দ্য এমএক্স রেকর্ড। ঠিক আছে, লিখেছিস হুইচ স্পেসিফাই হোয়ার টু ডেলিভার দ্য ইমেল, হুইচ স্পেসিফাই লিখেছিস ওয়্যার টু ডেলিভার দ্য ইমেল। 1:06 বেজে গেছে তো, কারণ ভাই এই তো জানে যে কোথায় মেসেজটা যাবে, তাই না? স্প্যাম আর পলিসি নিয়ে কি বললাম পিয়ালি, মেল এক্সচেঞ্জ সার্ভার বল। হ্যাঁ মানে এটা কি করে, তাহলে ইট চেকস সিকিউরিটি পলিসিস such as it checks spam and policy checker under it checks security policies such as spam filtering, policy verification এগুলো। it checks security policies such as spam filtering আর কি বললাম, policy verification বা validation। লিখেছিস? it checks, জায়গায় তো নেই, লিখবোটা কোথায় বল, এইখানে লিখি। सर ये वाला किसके अंडर लिखेंगे? स्पैम एंड पॉलिसी के अंदर में। ठीक है भाई, স্যার এমএক্স সার্ভারের ফুল ফর্ম মেইল কি বললেন? এক্সচেঞ্জ। তাহলে ইট চেক সিকিউরিটি পলিসিস সাচ অ্যাজ স্প্যাম ফিল্টারিং এন্ড পলিসি ভেরিফিকেশন। ঠিক আছে, এইটা হয়ে গেল। আর লাস্টে আমাদের কি আছে রে, লাস্টে কে আছে, ছবিতে দেখ, এটা লেখা হয়ে গেছে তো, ছবিতে দেখ মেল এক্সচেঞ্জের সাথে কে কানেক্ট করা আছে। তাহলে লেখ, তাহলে একটা হেডিং দিয়ে দে ইমেল ডেলিভারি বলে। কি করব নিচে, লিখে নে, আমি ওটা লিখে দিচ্ছি, ইমেল ডেলিভারি। এবার কি হলো, এমএক্স দেখ, এমএক্স সার্ভারে কি হলো, চেক হয়ে গেল যে এটা স্প্যাম কি না বা কিছু না। তাহলে এমএক্স সার্ভার কি করবে, ফরওয়ার্ড করে দেবে। হ্যাঁ বল। আচ্ছা দেখা, দাঁড়া, এবার দেখ তো ভাই বোন, দেখ তো তোরা দেখতে পাচ্ছিস এবার। হ্যাঁ লিখে নে
তো কি করবে বল এ ভাই, কিভাবে হবে, কেন হবে? যদি ইমেলটা পাঠানোর জন্য এমএক্স সার্ভার সমস্ত সিকিউরিটি পলিসিস যদি চেক করে দেয় তাহলে কি হবে, ও তো ফরওয়ার্ড করে দেবে। তো সেটা লিখে রাখ, ইফ দ্য ইমেল পাসেস অল চেক, মানে তুমি টেস্টে পাস করে গেছো। ইফ ইমেল পাসেস, আমি এখানে লিখে দিচ্ছি লাস্ট পয়েন্ট, হ্যাঁ, যেটা কি নিয়ে লিখবো রে আমরা, ইমেল ডেলিভারি। ইফ ইমেল passes all checks, MX server forward this email to the recipient, তাই তো? কারেক্ট রেসিপিয়েন্টকে পাঠাবে তো? Yes or no? হাতের লেখা বুঝতে পারছিস তো? If email passes all checks, MX server forward this email to the current recipient, making it কি available for reading, তাই তো? তুই যদি, তোকে পাঠিয়ে দিয়েছি, তুই যদি নাই পড়তে পারিস, নাই দেখতে পারিস, তাহলে লাভ আছে? তাহলে এটাকে কি করতে হবে, অ্যাভেলেবেল করে দিতে হবে। আবার কে মাইকটা অন করেছিস রে? স্যার কারেক্টের পরে কি হয়েছে? কারেক্ট নট কারেন্ট, কারেক্ট রেসিপিয়েন্ট। আমার বাড়িতে না এসে যদি চিঠিটা অন্যের বাড়িতে চলে যায় তাহলে কি হবে, সেটাই বলছি। আমার বাড়িতেই তো আসা দরকার। তাহলে ইফ ইমেল পাসেস অল চেকস, এমএক্স সার্ভার ফরওয়ার্ড দিস ইমেল টু দ্য কারেক্ট রেসিপিয়েন্ট, মেকিং ইট অ্যাভেলেবল ফর রিডিং, তাই তো? ইয়েস আর নো? সেটাকে তো পড়ার জন্য তোমার থাকতে হবে নাকি? হয়েছে? তাহলে আজকে ইমেলের ব্যাপারে পুরো ডিটেলসে জানতে পারলি? কি শিখলি বল আজকে? কি কি? মেকিং ইট অ্যাভেলেবল ফর রিডিং, মেকিং ইট অ্যাভেলেবল ফর রিডিং। আরে ভাই, আমি যদি মেলটা পাঠাই, আমার মেলটা যদি নাই পড়তে পারি তাহলে কি করে হবে, তাই না? ইয়েস অর নো? তাহলে এবার আমার কাছে একটুখানি কেউ একজন একটুখানি এটাকে শর্টে এক্সপ্লেন করে দিতে পারবে সুন্দর করে? কি বললাম, কেউ একজন তোমাদের মধ্যে একজন করে বলো, কেউ একজন বলো, এটা সুন্দর করে বলো। হ্যাঁ বলো। আরে নিচে করবো আগে, এটা বল তুই আগে, বল তুই কি বুঝেছিস এটা বল, তারপর নিচে করবো, বল। না, হ্যাঁ, ক্লায়েন্টকে মেসেজ করলি, সেটা কোথায় যাবে? SMTP তে যায় সার্ভারে, এর ওটা SMTP মানে সিম্পল। তুই বল, জোরে বল তো। ওকে, SMTP ফুল ফর্ম কি? সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। ওকে, ঠিক আছে, চল গেল। মেল সার্ভারে থাকে, এমএক্স রেকর্ড দিয়ে ডিএনএস সার্ভারে যাবে। তুই জোরে বল, তুই বল তো ভাই, এই যে এইটার ব্যাপারে তুই কেন বলতে পারছিস না? তুই সব জানিস, ধর ইন্টারভিউতে গিয়ে এক্সপ্লেন করতে পারলি না, জব পাবি? তাই অভ্যাস কর এখানে। তাহলে প্রথমে ইমেল ক্লায়েন্ট হচ্ছে তোমার বাড়ি থেকে যে পিয়নটা মেসেজটাকে নিয়ে যায়, মানে তোমার চিঠিটা, তুমি সেই চিঠিটা লিখলে, তোমার নিশ্চয়ই অ্যাড্রেস আছে বাড়ির, সেই অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে। পিয়নটা এখান থেকে চিঠিটা তুলে নিয়ে গিয়ে সে তার পোস্ট অফিসে গেল, তার নিয়ারেস্ট পোস্ট অফিসে এখানে কেস এসএমটিপি সার্ভার, এইখানে এসএমটিপি সার্ভার। সেই এসএমটিপি সার্ভার প্রথমে চেক করলো যে এই যে মেল অ্যাড্রেসটা আছে যেখানে একে পাঠাতে হবে, সেই মেল অ্যাড্রেসটা সেম মেল সার্ভারের অন্তর্ভুক্ত কিনা। যদি হয় তো আমি ডাইরেক্টলি ট্রান্সফার করে দিচ্ছি, আমার কোনো অসুবিধা নেই। যদি না হয় ভেরি গুড, তখন সে ডিএনএস সার্ভারের হেল্প নেবে। ডিএনএস সার্ভারের কাছে একটা কোয়ারি জেনারেট করবে, ডিএনএস সার্ভার কোয়ারি জেনারেট করবে ডিএনএস সার্ভারকে এবং বলবে যে ভাই দেখো তো এটা কোন এমএক্স সার্ভারের অন্তর্ভুক্ত। তো ডিএনএস সার্ভারও ইজিলি চেক করবে। আগের দিনই বলেছিলাম ডিএনএস সার্ভারের ব্যাপারে, ওর কাছে একটা ডাইরেক্টরি টাইপ, ওর কাছে সব ইনফরমেশন আছে। তো ও চেক করে বলে দেবে এসএমটিপি সার্ভারকে, যাও তুমি ওই এমএক্স সার্ভারের সাথে কানেক্ট করো, কারণ ওই এমএক্স সার্ভারের সাথে এই ইউজারটা রয়েছে, কারণ ওই এমএক্স সার্ভারের কাছে, ওই এমএক্স সার্ভারের মধ্যে এই ইউজারটাকে হোস্ট করা হয়েছে, এর ইমেল হোস্টিং যে কনসেপ্ট আমরা লিখিয়েছি।
তো ডাইরেক্টলি কি করবে, ওর কাজ হচ্ছে জাস্ট কি হবে, মেসেজ আসবে, ফরওয়ার্ড করে দেওয়া, ও ফরওয়ার্ড করে দেবে। ও ফরওয়ার্ড করে দেওয়ার পরে ওই করসপন্ডিং ইউজারের যে এমএক্স সার্ভার আছে তার সাথে কমিউনিকেট হয়ে গেল। সেই এমএক্স সার্ভার তারপর চেক করবে যে আচ্ছা আমাকে যে ওই এসএমটিপি সার্ভার যে মেল অ্যাড্রেসটা থেকে যে মেসেজটা পাঠিয়েছে বা যাই পাঠাক না কেন ওটা আদেও ঠিকঠাক তো, ওটা তো কোনো স্প্যাম নয় তো বা কিছু নয় তো। ও সেই পলিসিস গুলোকে ভ্যালিডেট করবে। যদি দেখা যায় যে সব ওকে আছে তাহলে ও কি করবে, ও ফরওয়ার্ড করে দেবে যাতে, এবং ফরওয়ার্ড করার সাথে সাথেও ও টেকনোলজি ইউজ করবে যাতে কিনা আমার ইউজার শুধুমাত্র মেসেজটা রিসিভই করে না, তার সাথে সাথে মেসেজটাকে পড়তেও যেন পারে। সেটাই তো লাস্ট পয়েন্টে লেখা আছে, দেখ যে মেকিং ইট অ্যাভেলেবল ফর রিডিং। এই কাজটা স্পিডে হয় এত সুন্দর টেকনোলজি ইন্টারনেটের জন্য। আরে এইটাই তো আমরা বললাম আজকে প্রথম, ইমেল কমিউনিকেশন এত ফাস্ট, আর ওই তো বললো, আরে তুই তো বন্ধুকে একটু বোঝা। জিমেলে স্প্যাম বলে আসে, তাহলে সেইখানে আরো ডিটেলসে এটাকে ভাঙতে পারি যে এ চেক করলো, করে সেখানে দেখা গেল যে এসএমটিপি সার্ভার এর সাথে, আমি একটা কথা বলি, এর সাথে আরো দুটো জিনিস অ্যাসোসিয়েটেড থাকে। তুই যখন এই কোশ্চেনটা করলি সেটা একটা হয়েছে IMAP, ঠিক আছে, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল, আর আরেকটা ইউজ করা হয় পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3। এরা দুজন ফার্দার আরো ডিটেলে চেক করে যে মেল বডিতে কোনো ম্যালিসিয়াস কিছু আছে কি নেই, এই সমস্ত তার উপরে বেস করে তোর ওখানে স্ক্যানিং হয়ে ওটা তোর মেলে যায়। বুঝতে পেরেছিস? এখানে শুধু এসএমটিপি সার্ভার নয়, আরো অনেক কনসেপ্ট আছে। এই সার্ভারের মধ্যে যে দুটো প্রোটোকল চলে খাতাতে সবাই লিখে রাখ, এই বন্ধ করে দিলি, ভাবলি যে শেষ হয়ে গেছে। কোশ্চেন আসলে আমি বলতেই থাকবো। IMAP দুটো প্রোটোকল চলে এসএমটিপি সার্ভারে। কি কি প্রোটোকল? IMAP ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। কি বললাম? ইন্টারনেট মেল অ্যাক্সেস প্রোটোকল। সরি, মেসেজ নয়, মেল, কারেক্ট, ইন্টারনেট মেল অ্যাক্সেস প্রোটোকল, গুড প্রোটোকল। আর POP কি বললাম? পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3, ঠিক আছে। এরা দুজন ফার্দার আরো ইন ডেপথে চেক করে, বুঝতে পেরেছিস? চেক করার পরে হয়, কিন্তু বেসিক্যালি এইভাবেই বেসিক্যালি চলে। এইটারও আরো ডিটেল হতে পারে, এবার শেষ করা যাবে না। ইমেল এই কনসেপ্টটাই ইন্ডিভিজুয়ালি এত বড় যে এইটা নিয়ে আরো বকবক করা যাবে, মানে আরো অনেক রকম ছবি দেখাতে। এটা আমি তোদেরকে এইটা একটা ছবি দেখাচ্ছি যেখানে কিনা দুটো ডিফারেন্ট ডোমেনের কথা হচ্ছে। সেম ডোমেন হলে আর্কিটেকচারটাই চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের মোটামুটি ব্যাপারটা বুঝলি কিভাবে ট্রান্সফার হয়। তোর কি কোশ্চেন ছিল? তুই একটা কোশ্চেন করতে গিয়ে আটকে গেলে। প্রত্যেকটা জিনিসকে না না, প্রত্যেকটা জিনিসের পেছনে কোড আছে। বানানোটা কোডিং দিয়ে বানানো না, বানানোর টেকনিক আছে, ঠিক আছে। এবার কীভাবে বানাবি, কিন্তু হার্ডকোর কিছু কোড তো লাগবেই। দেখ এই কোডিং কোথায় লাগবে, এই যে প্রোটোকলটা ডিজাইন করছিস, এই প্রোটোকলটাকে ডিজাইন করতে গিয়ে কোডিং লাগবে, ঠিক আছে। এখানে যে অপারেটিং সিস্টেম চালাবি, এইগুলোতেও তো সার্ভারগুলোতে তো কিছু না কিছু সিস্টেম, মানে অপারেটিং সিস্টেম চলছে, সেইগুলো কোডিং সেখানে, ঠিক আছে। না না, এই যে তুই স্প্যাম আর পলিসি, সেটাও ইন টার্মস অফ কোডিং। যে কিছু রুল সেট করে দিচ্ছি, যেমন ওই যে ও বলছে অ্যালগোরিদম, প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু অ্যালগোরিদম চলছে যে এটা হলে এটাকে স্প্যাম। এরকম একটা ডিসিশন বক্স আছে ধরো, এই ডিসিশন বক্সে কোনো ইনপুট, এইটা হয়ে গেলে এদিকে যাবে, ফরওয়ার্ড করবো নাহলে ফরওয়ার্ড করবো না, কোয়ারেন্টাইন করে দেবো। তাহলে সেখানেও তো একটা ডিসিশন বক্স, মানে সেখানেও একটা অ্যালগোরিদম চলছে। কে বানাচ্ছে? তোদের মতো ইঞ্জিনিয়াররাই বানাবে, ঠিক আছে। হ্যাঁ বল। এইটা পড়ানো আর গেল না। হ্যাঁ, এটা তোদের বইয়েরই ছবি, এটা জাস্ট একটুখানি জাস্ট বলে দেবো, বেকার জিনিস। ডিজিটাল ইন্ডিয়া পোর্টালের কি বেনিফিট, ঠিক আছে। পড়তে এসছি, আমাকে এই জিনিসগুলো দেখাতেই হবে। কি আছে? ব্রডব্যান্ড হাইওয়ে তৈরি হচ্ছে, গভর্নমেন্ট ওয়েবসাইট তৈরি হচ্ছে, তাই না, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং তৈরি হচ্ছে, এগুলো সবই আজকে ডিজিটাল ইন্ডিয়ার ভিশন। এটা পলিটিক্যাল ইস্যু, আমি পরের দিন পলিটিক্স নিয়ে আলোচনা করে দেবো। যাই হোক, আমার আজকে যেটা ছিল ইমেলটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। কার কোনো কোশ্চেন আছে? বল। দুটোই ওই ডোমেন সার্ভার হয়, তখন কি স্প্যাম আর পলিসি
তাও চেক করবে না কেন? চেক করবে তো, অলওয়েজ চেক করবে। এটা এমএক্স যেই সার্ভারটা দেখছিস, এই এমএক্স সার্ভারটা হচ্ছে ডিফারেন্ট তোমার এমএক্স সার্ভার, মানে ডিফারেন্ট তোমার ডোমেনের। সেম ডোমেনেরও এমএক্স সার্ভার আছে, এমএক্স সার্ভার অলওয়েজ আছে। ওই যে ও জিজ্ঞাসা করছিল না স্যার এখানে আমার এমএক্স সার্ভার কি হয়ে যাবে, তাই তো? কে একজন কোন মেয়ে জিজ্ঞাসা করছিলিস বল। এই এমএক্স সার্ভারটা সেম ডোমেনেরও থাকবে। এর কাজ হচ্ছে যদি ধর এই ছবিটাই চেঞ্জ হয়ে যাবে, এই ছবিটা কি হয়ে যাবে, ধর এখানে একটা এসএমটিপি সার্ভার, এখানে ডিএনএস থাকুক কিন্তু ডিএনএস এর আমার দরকার নেই এতটাও, এখানে একটা এসএমটিপি সার্ভার, এখানে এমএক্স সার্ভার, আরেকটা এসএমটিপি সার্ভার, তারপরেই মানে এর মাঝে আরেকটা এসএমটিপি সার্ভার বসাবি, বুঝেছিস? ব্যাস হয়ে গেল। বা ডাইরেক্ট এটা দরকারই নেই, আমি দুটো এসএমটিপি সার্ভারকে বসিয়ে দেবো, এমএক্স সার্ভারটাকে হাটিয়ে দিয়ে এখানে দুটো এসএমটিপি সার্ভার রাখবো, একে দেখিয়ে দেবো, কারণ এই এসএমটিপি সার্ভারে এই দুটো প্রোটোকল রান করছে, এরা বাকি কাজটা সামলে নেবে। কিন্তু ডিফারেন্ট ডোমেনের হলে এসএমটিপি সার্ভারে ওই ক্ষমতা নেই যে এটা কোন ডোমেনের অন্তর্ভুক্ত সেটা খুঁজে বার করার, ঠিক আছে? এসএমটিপির মেন কাজ হচ্ছে পোস্ট অফিসের পিয়নের মতো, এক জায়গা থেকে তোলো রেখে আরেক জায়গাতে পাঠাও, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে আজকে? ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, বাই আজকের দিনের জন্য। আবার পরের দিনে অন্য আবার কনসেপ্ট নিয়ে দেখা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে। ইউটিউবের ভিডিওর জন্য বললাম সকলকে, থ্যাংক ইউ। চলো টাটা, ভালো লাগছে তো? চলো টাটা সবাই।